প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মানিক হোসেন। আমার বাড়ি রাজধানী ঢাকা। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আর আছে আমার একটা দাদি। আমার পরিবারে আর কোনো সদস্য নেই। রাজধানী ঢাকার বুকে দুই রাস্তার মাঝখানে এক কাপড়ে পেঁচানো ছোট্ট ঘরে আমি আর দাদি বসবাস করি। আমি ছোটোবেলা থেকেই একজন পথ শিশু হিসাবে পরিচিত ছিলাম। আমি যখন একটু একটু করে বড় হই, আমার দাদির কাছে বস্তির কিংবা ওখানে বসবাস করা অন্য ছেলেগুলোর সাথে আমি কাগজ করেই, প্লাস্টিক করেই, বিভিন্ন ধরনের বোতল করেই এগুলা ভাঙারির দোকানে গিয়ে বিক্রি করি এবং সেই থেকে কিছু টাকা উপার্জন করি। এই দিয়ে দাদির সাথে আমি আস্তে আস্তে করে বড় হই। আমার বয়সী ছেলেরা বিকেলবেলা মাঠে খেলতে যায়, আর আমি প্লাস্টিকের ব্যাগ নিয়ে বিকালবেলা ওই মাঠের পাশে দাঁড়িয়ে থাকি। বাচ্চারা খেলে এবং তার পাশাপাশি খাওয়া দাওয়া করে। সেই খাওয়া দাওয়ার প্লাস্টিকের বর্জন কাগজগুলো আমি কুড়িয়ে আনি এবং এগুলোই বিক্রি করি। মাঝে মাঝে নিজের মনে অনেক প্রশ্ন জাগে, কে আমি, কে আমার পরিচয়, দুনিয়াতে কেন জন্ম আমার হয়েছে এবং কে আমার বাবা, কে আমার মা। এই প্রশ্নগুলো যখন আমাকে খুব বেশি প্রশ্নবিদ্ধ করে, একটা পর্যায়ে আমি আমার দাদির সাথে এই ব্যাপারগুলো নিয়ে শেয়ার করি। আমি আমার দাদিকে জিজ্ঞেস করি যে, দাদি, আমার বাবাকে, মাকে। দাদি তখন অনেক বৃদ্ধ থাকে, অনেক বয়স্ক থাকে, তেমন কিছু বলতে পারে না। শুধু এটাই বলে যে আমার মা নাকি আমার দাদির কাছে রেখে আমাকে চলে গিয়েছিল। আমি জিজ্ঞেস করেছিলাম যে আমার মা, সে কি তোমার মেয়ে ছিল? আমার দাদি বলে যে না, আমার মা নাকি একজন গার্মেন্টস কর্মী ছিল। এবং দাদির মুখে এও জানতে পারি আমার বাবার সাথে আমার মায়ের বিবাহ বন্ধন ছাড়াই নাকি তাদের মাঝে অনেকবার শারীরিক সম্পর্ক হয়। এবং 10 মিনিটের ওই শান্তির ফসলে ছিলাম আমি যখন দুনিয়াতে আসি, তখন আমার মা নাকি আমার কোনো বাবার পরিচয় দিতে পারতেছিল না। আর সেই সময়টা ছিল অনেক কঠিন একটা সময়। আজকে সময়ের মতো অতটা ফ্রি ছিল না, যার জন্য আমার মা চাইলেও আমাকে নষ্ট করতে পারেনি। আমাকে দুনিয়াতে আনতে মা বাধ্য হয়েছিল। এবং দুনিয়াতে আসার পরে যেহেতু আমার বাবার কোনো পরিচয় ছিল না, আমার মা সেই সময় আমার ওই দাদির কাছে মাঝে মাঝে আসতো, তার সাথে কথাবার্তা বলতো এবং ওই দাদির কাছে নাকি আমাকে রেখে আমার মা গ্রামের বাড়িতে চলে যায়। এরপর থেকে আর কখনোই নাকি আমার মা আমার কোনো খোঁজ খবর নেওয়ার জন্য এই শহরে আসেনি। এই শহরের বুকে দাদি আমাকে কিভাবে পালন করে, কিভাবে বড় করে, এটা একমাত্র দাদিই জানে। এমন করে আমার সময়গুলো কাটতে শুরু হয়। আমি অনেক অংশে বড় হই। বড় হবার পরে চিন্তা করি যে এটা তো আমার জীবন হতে পারে না। আমার বয়স যখন প্রায় 17 থেকে 18 মতো, সেই বয়স পর্যন্ত কিন্তু আমি দাদির সাথে প্লাস্টিকে পেঁচানো দুই রাস্তার মাঝখানের লেনের ওই ছোট্ট ঘরে বসবাস করতাম। একটা পর্যায়ে আমি তখন চিন্তা করলাম, আমি তখন মোটামুটি একটু বড় হওয়ার পরে আমি একটা গার্মেন্টসে চাকরি নেই, একটা গার্মেন্টসে চাকরি করি এবং গার্মেন্টসে 2 মাস চাকরি করার পরেই ভালো টাকায় উপার্জন হয়। সেই মুহূর্তে আমি আমার জীবনের স্টাইলটাকে একটু চেঞ্জ করে ফেলি, একটু পরিবর্তনের দিকে যাই। সেই মুহূর্তে আমি আমার দাদিকে বলি যে, দাদি, আমরা এই ঘরে আর থাকবো না, আমি তোমাকে নিয়ে অন্য একটা ঘরে থাকবো। আমি তখন বস্তির একটা ছোট্ট ঘর ভাড়া করি। দাদি আর আমি মিলে রাস্তার পাশের ওই ঘরটাকে ভেঙে বস্তির ওই ছোট্ট ঘরে বসবাস করতে শুরু করি। আমার সময়গুলো, আমার দিনগুলো ভীষণ ভালোই কাটতেছিল, কোনো প্রবলেম ছিল না, পারিবারিকভাবেও ছিল শান্তি। দাদি আমাকে অনেক বেশি ভালোবাসতো। বাবা মা ছিল না, এটা সত্য, কিন্তু দাদি আমাকে এতই ভালোবাসতো যে আমাকে কখনো কোনো দিন ওই বাবা মায়ের অভাবটা বুঝতে দেয়নি। নিজের নাতির মতো করে অনেক আদর আর ভালোবাসা দিয়ে দাদি আমাকে বড় করে। যাই হোক, আমি তখন পরিপূর্ণভাবে বড় হই, ওরকম করে গার্মেন্টসে চাকরি করতেছি। কিন্তু গার্মেন্টসের জীবনটা তো জীবন না, আমাকে কোনো একটা পরিবর্তন করতে হবে। সবসময় আমার ভিতরে এই জিনিসটা কাজ করতো যে আমি একদিন অনেক বড় লোক হবো, আমার অনেক বেশি টাকা পয়সা হবে, আমার অনেক ধন সম্পদ হবে এবং এই সমাজে আমি একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হব। এই জিনিসগুলো নিজের মাঝে কাজ করতো, কিন্তু আমার ছিল না কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা। আমি নিজের নামটাও ঠিকমতো কাগজে লিখতে পারতাম না। বাট এটা সত্য যে আমি দেখতে অনেক সুন্দর ছিলাম, আমাকে সবাই বলে। এবং আমি যে গার্মেন্টসে চাকরি করি, আমার গার্মেন্টসে প্রায় প্রত্যেকটা মেয়ে আমার ক্রাশ, প্রতিটা মেয়ে আমাকে পছন্দ করে এবং প্রায় অনেক প্রপোজাল আমি আমার জীবনে পাইছিলাম। আমি আমার চুলগুলোকে অনেক লম্বা রাখি এবং এই চুলগুলোকে কালার করি, দেখতে অনেক সুন্দর ছিলাম। রাস্তাঘাটে চলাফেরা করার সময় কেউ কখনো আমাকে বলতো না যে আমি গার্মেন্টসে চাকরি করি কিংবা ফুটপাতে আমার জন্ম হয়েছিল, এটা কেউই বলবে না। আমি যদিও গার্মেন্টসে চাকরি করতাম, কিন্তু আমি মাঝে মাঝে ঢাকা শহরে বসবাস করা অনেক বড় লোকের ছেলেরা হয় না, যারা অনেক বেশি শিল্পপতি, অনেক বেশি টাকা পয়সার মালিক, ওই ছেলে মেয়েগুলোর সাথে আমি চলাফেরা করতাম। আমি তাদের কাছেও কখনো বলতাম না যে আমি গার্মেন্টসে চাকরি করি। এরকম করে ওই ছেলেগুলোর সাথে চলাফেরা করতে করতে আমার মোটামুটি একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হয়, একটা নতুন বন্ধুত্ব তৈরি হয়, কিছু বন্ধুবান্ধবের সাথে পরিচয় হয় যারা আমার চেয়েও মোটামুটি অনেক ভালো অবস্থানে, যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, যারা দেখতে অনেক ভালো, সব কিছু মিলে তাদের সাথে আমার যখন পরিচয় হয়, আমার বয়সটা তখন প্রায়
20 থেকে 21-এর মাঝামাঝি একটা সময়ের মধ্যে আমি তখন পরিকল্পনা করতেছিলাম যে আমি কিছু একটা করব, হয় সেটা প্রতারণামূলক কিংবা ভালো, আমি খারাপ লাইনে হোক কিংবা ভালো লাইনে হোক আমাকে কিছু একটা করতে হবে। এরই মাঝে আমি কিন্তু আবার একটা কাজও করি, গার্মেন্টসে চাকরি করার পাশাপাশি আমি সেখানে মানে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সাপ্লাই দিতাম, মানে মাদক বিক্রি করতাম। এবং এই জন্য বেশ কয়েকবার আমার গার্মেন্টসে চাকরি চলেও যায়। সুপারভাইজার এবং জিএমের সাথে আমার ভালো সম্পর্ক থাকার কারণে আমার আবার গার্মেন্টসে চাকরি হয়ে যায়। তো যাই হোক, আমি তখন গার্মেন্টসে চাকরি করতেছি, ভালো করেই চলতেছি, সব কিছু মোটামুটি ঠিকঠাক। তখন ওই বন্ধু বান্ধবগুলোর সাথে চলাফেরা করতে করতে একটা বন্ধু, মানে ওর বাড়ি হচ্ছে কুমিল্লাতে ছিল, এবং ও এখানে মোটামুটি একটা ট্রাভেল এজেন্সি ছিল। ওর ট্রাভেল এজেন্সিটা কোনো একটা কারণের বন্ধ হয়ে যায়, মানে এজেন্সিটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে আমার ওই বন্ধুটা খুব ভালো ছিল, কিন্তু মন মানসিকতা অত্যন্ত ভালো ছিল। ও আমাকে একদিন হঠাৎ করে একটা বুদ্ধি দিল, আমাকে বলতে আমার ওই ফ্রেন্ড সার্কেল যারা ছিল, আমরা একসাথে যারা চলাফেরা করতাম, সবাইকে একটা বুদ্ধি দিল যে চল আমরা একটা ভিন্ন উপায়ে কোনো একটা ব্যবসা বাণিজ্য শুরু করি, এবং এটা করলে আমরা মোটামুটি অনেক বেশি টাকা ইনকাম করতে পারবো। এবং এই কথাটা তখন হচ্ছে মানে আমাকে বললো। তো আমি তখন বললাম যে এমন কিভাবে কাজ করা যায় যেটা করলে আমরা মোটামুটি অনেক টাকা উপার্জন করতে পারবো, ওরকমভাবে কি করা যায়। তখন তারা সবাই আমাকে বুদ্ধি দিল যে একটা কাজ করে চল আমরা মিলে, মানে আমরা যারা আছে আমরা সবাই মিলে একটা মানে মানে নারী উন্নয়ন ওরকম একটা আমরা একটা সংস্থা খুলব, যেখানে নারীদেরকে বিভিন্নভাবে আমরা প্রলোভিত করব, মানে উন্নয়ন করব। এই সমাজে এই শহরে অনেক নারীরা আছে যারা স্বামীর কাছে নির্যাতিত, এবং স্বামীরা তাদেরকে ঘর থেকে বেরোতে দেয় না, তাদেরকে বিভিন্নভাবে টর্চার করে, মানসিকভাবে শারীরিকভাবে সর্বদিক থেকে। তাদেরকে এনে আমরা একটা নতুন সংস্থা তৈরি করব, তাদেরকে টেলারি কাজ শেখাবো, এবং হাতের যে বিভিন্ন কাজ থাকে ওই কাজগুলো শেখাবো, শিখিয়ে তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় হচ্ছে সাপ্লাই দিব, গার্মেন্টসে বা এখানে সেখানে আমরা সাপ্লাই দিব, এবং মোটামুটি আমরা একটা ভালো উপার্জনের দিকে যাব। এতে মানুষের উপকার হবে, আমরা উপকৃত হব। আমার ওই কুমিল্লার বন্ধুর বুদ্ধিমতো আমরা তখন কি গেলাম, ওই একই পথে নেমে গেলাম। আমরা যারা বন্ধু বান্ধব আছি, এর মধ্যে আমাদের বন্ধুদের মধ্যে কিন্তু অনেক শিল্পপতি ছেলেও আছে যারা অনেক বড় লোক, তারাও তখন আমাদের কাছে এগিয়ে আসলো যে একটা ভালো কাজ, একটা ভালো উদ্যোগ, ওই উদ্যোগে তখন এগিয়ে আসলো। আমরা তখন লিফলেট তৈরি করলাম এবং সেখানে লিখলাম যে নারী উন্নয়ন কর্মসংস্থান। নারী উন্নয়ন কর্মসংস্থান নামের আমরা একটা ব্র্যান্ড আমরা তৈরি করি, এবং সেখানে আমরা বিভিন্ন নারীদেরকে ডেকে আনি, তাদেরকে ডেকে এনে কাউকে হাতের কাজ, যেমন বুটিক্সের কাজ আছে ওই কাজগুলো শিখে, অনেকে টেলারি কাজ শেখাই, অনেকজনকে মানে বিভিন্ন ধরনের কাজ, কারিগরি যে কাজগুলো হয় না, ওই কারিগরি কাজগুলো আমরা তখন শিখাচ্ছিলাম। তখন একটা সময় দেখতে পারলাম যে অনেক ভালো ভালো অবস্থান থেকে মেয়েরা আমাদের কাছে আসতেছে। যদিও আমরা প্রথমে 5-7 জন দিয়ে শুরু করি, এরপরে প্রায় আমাদের 30 থেকে 35টা মেয়ে হয়ে যায়। আমরা তখন অনেক বড় একটা অফিস তৈরি করি, এবং সেখানে মেয়েদেরকে আমরা কাজ শিখাই। কাজ শেখানোর পরে, কাজ শেখানোর জন্য কিন্তু কোনো টাকা নেই না, থাকা খাওয়া সব কিছু আমাদের এখানে, কাজও শেখাই, এবং কাজ শেখানোর পরে আমরা তাদেরকে বিভিন্ন কোম্পানিতে সাপ্লাইয়ের উপরে দিয়ে দিই, এবং যেখানে তারা কাজ করে সেখান থেকে তারা আমাদেরকে প্রতি মাসে তাদের ওই বেতনের কিছু অংশ আমাদেরকে দেয়, যেটা দিয়ে অতীতে যে আমরা তাদেরকে কাজ শিখিয়েছি, আমাদের এখানে রেখেছি, সেই ঋণটা আমাদের পরিশোধ হয়ে যায়। ওভাবে আমরা তখন সংস্থাটা শুরু করি, এবং অনেক বড় কথা হচ্ছে আমাদের বড় বড় ডোনার তখন হয়ে যায়। ঢাকা শহরের অনেক বড় বড় ডোনার হয় যারা আমাদেরকে অনেক বেশি ডোনেট করে, টাকা পয়সা দেয়, এবং আমরা এদের ছবি টবি উঠে বিভিন্ন হচ্ছে ভার্চুয়ালের মাধ্যমে এটা ছড়াই দিই। তখন সবাই আমাদেরকে প্রচুর হেল্প করে, এবং উচ্চবিত্ত লোকেরা আমাদেরকে হেল্প করে। এরকম করতে করতে একজন ভদ্রলোক, ইনি একজন গার্মেন্টস কর্মকর্তা, মোটামুটি অনেক ভালো অবস্থানের একজন ব্যক্তি, তিনি আমাদের এখানে আসে, এবং তিনি কয়েকজন গার্মেন্টস কর্মী নেবে, ওনার ইচ্ছা যে কয়েকটা গার্মেন্টস কর্মী নেবে। নেওয়ার পরে সেখানে একটা মেয়ে ছিল কুলসুম আক্তার নামের, এবং ওই মেয়েটাও ঢাকার ছিল। ওই কুলসুম আক্তার মেয়েটাকে উনি দেখে, এবং ওই মেয়েটাকে উনি নিয়ে যায়। আমি কিন্তু আবার এইসব ব্যাপারগুলো কিছু জানি না। আমার যে বাকি বন্ধুগুলো আছে, বিশেষ করে কুমিল্লার বন্ধুটা, ওই এটা সব কিছু ডিল করার পরে ও তখন কী করে 3 লাখ টাকা আনে, মানে 3 লাখ টাকা দেয়। তো আমরা কিন্তু 3 লাখ টাকা হঠাৎ করে দেখে আমি তারা জিজ্ঞেস করলাম যে কী রে বন্ধু, 3 লাখ টাকা কই, মানে হঠাৎ করে কোত্থেকে আসলো বা কেউ পাইলে? ও আমাকে বলে আমরা কুলসুম মেয়েটাকে সেল করে দিছি, আমাকে এটা বলে। তা আমি তখন বললাম কুলসুম মেয়েটাকে সেল করে দিছি মানে? আমাকে বলে একটা গার্মেন্টসের লোক আসছিল, তার ভাইয়েরদের জন্য কিছু মেয়ের দরকার ছিল, ভালো চেহারা টেয়ারা বান, সেই মেয়েটাকে ভালো লাগছে, উনি তখন নিয়ে গেছে। তা আমি তখন বললাম যে আমরা তো এইভাবে মেয়ে সাপ্লাই দিই না, আমরা মেয়েদেরকে কাজের জন্য দিই, বিভিন্ন কাজে যাবে, তারা কাজ করবে, আমরা তাদের কারিগরি কাজ শিখে তাদেরকে বিভিন্ন কর্মক্ষেত্রে আমরা পাঠাই, কিন্তু সেখানে তুই মেয়েটাকে এই কাজের জন্য কেন পাঠাইলি? ও আমাকে বলে দেখ বন্ধু, মোটা অঙ্কের কিছু টাকা পাইছি, এবং অনেকদিন ধরে ভালো কোনো অ্যামাউন্ট পাচ্ছি না, এটা ভালো অ্যামাউন্ট পাইছি, এই জন্য মেয়েটাকে দিয়ে দিছি। তখন এই জিনিসটা আমার কাছে একটু কেমন জানি লাগলো। লাগার পরে এবার দেখলাম যে আমার ওই বন্ধুটা কী করলো, বাকি যে বন্ধুগুলো আছে তাদের সবার মাথার ভিতরে এই তরল জিনিসটা ঢুকিয়ে দিল।
যে এইভাবে যদি কাজ করতে পারি তাহলে আমরা মোটামুটি অনেক ভালো টাকা ইনকাম করতে পারবো। এরকম করে সবার ভিতরে তখন এমন একটা প্ল্যানিং ঢুকে গেল এবং সবাই মিলে তখন হচ্ছে এই কাজের ভিতরে প্রলোভিত হয়ে গেল যে তারা সবাই মিলে এই কাজটাই করবে। এবার দেখা গেল আমরা যেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ওই ওই রূপটাই পরিবর্তন করে ফেলি। বিভিন্ন মেয়েরা যখন কাজ শিখতে আসে এবং কাজ শিখার ফাঁদে ফাঁদে আমরা তাদেরকে যৌনকর্মী হিসাবে ব্যবহার করি, বিভিন্ন জায়গায় তাদেরকে পাঠাই এবং সেখান থেকে আমরা একটা টাকা নিই এবং অ্যামাউন্ট একটা কন্ট্রাক্টের উপরে পাঠাই, ওই মেয়েকে আবার ওখান থেকে নিয়ে আসি। আমরা যে কারিগরি শিক্ষা দিতাম বা যে ধরনের আমাদের শিক্ষা লেভেলটা ছিল এটা তখন পরিপূর্ণভাবে পাল্টে যায়, সম্পূর্ণ পাল্টে গিয়ে এক নতুন রূপ আমাদের এই কোম্পানিতে দেখা দেয়, আমাদের কর্মসংস্থানে দেখা দেয়। এবং সেটা দিয়ে দেখলাম যে আমরা রাতারাতি অনেক টাকার মালিক হয়ে যাচ্ছি। যে টাকা আমরা পুরো 1 বছরে ইনকাম করতে পারতাম না, তখন দেখা যায় যে পুরো 15-20 দিনে আমরা পুরো 1 বছরে টাকা ইনকাম করে ফেলতেছি। একটা মেয়েকে অনেক ভালো ভালো অবস্থানের ভিতরে আমরা সেল করতে পারি এবং সেখানে অনেক ভালো ভালো লোকজন তাদেরকে নিয়ে যায়। তো সব কিছু মিলে খুব ভালোই কাটতেছে। প্রায় 1.5 বছরের মতো আমরা এই ব্যবসাটা করি এবং মোটামুটি রাতারাতি অনেক টাকার মালিক হয়ে যায়। এরই মাঝে আমাদের খুলনার একটা মেয়ে ছিল, ওই মেয়েটা মোটামুটি একটু সাহসী, দুর্দান্ত সাহসী ছিল। এই মেয়েটা তখন করে বাংলাদেশে যে কোনো একটা টিভি চ্যানেলকে এই নিউজটা দিয়ে দেয় যে এমন এমন ঘটনা, আমরা আমাদের কোম্পানির অগোচরে এই ধরনের কাজগুলো করি, এগুলা বলে দেওয়ার পরে আমাদেরকে হচ্ছে হঠাৎ করে ওই টিভি চ্যানেলের রিপোর্টার আমাদের কারখানায় এসে অ্যাটাক করে। এবং ওই সময় যখন অ্যাটাক করার পরে আমরা তখন আর প্রুফ দিতে পারি না, তারা তখন অনেক প্রমাণ দেয়, বিভিন্ন মেয়েদের সাথে ফোনে কথা বলে এবং বিভিন্ন মেয়েদেরকে তারা প্র্যাকটিক্যালি দেখতে পায় যে আমরা এই ধরনের কাজগুলোকে তাদেরকে ইনজেকশন সুইচ করি তাদের স্বাস্থ্য বাড়ানোর জন্য এবং বিভিন্ন জায়গায় তাদেরকে সেল করি, এরকম অনেক প্রমাণ রিপোর্টও তাদের কাছে আমাদেরকে হাতে নাতে ধরে। এবং সেখান থেকে আমাদেরকে পুলিশের কাছে সোপর্দ করে। আমরা প্রায় 6 জনের মতো বন্ধু ছিলাম, আমাদের আরও 2 জন বন্ধু ছিল, আমরা টোটাল 8 জন ছিলাম, কিন্তু বাকি 2 জন বাইরে থাকার কারণে বেঁচে যায়। বাট ওই 6 জনের মাঝে আমি সহ ছিলাম। আমাকে সব পুলিশ তখন ওখানে ধরে নেয়। তো হাতে কিন্তু কোনো টাকা পয়সা নাই, একদমই টাকা পয়সা নাই, একদম শূন্য অবস্থার ভিতরে ধরে নিয়ে যায়। 1 বছর 2 মাসের মতো টানা জেল খাটি। 1 বছর 2 মাস আমাদেরকে কেউ আমাকে বিশেষ করে কেউ বের করে নাই। আমার বাকি বন্ধুগুলোকে তাদের বাবা মা বা বন্ধু বান্ধব ওখান থেকে কেউ না কেউ বের করে নিয়ে গেছে, তাদেরকে মোটামুটি বের করছে, কিন্তু আমার ভাই কেউ বের করে নাই। আমিও জেলখানার মধ্যেই পড়েছিলাম। 1 বছর 2 মাস পরে যেমনি হোক আল্লাহর রহমতে বের হইতে পারি এবং সেখান থেকে বের হওয়ার পরে আমি তওবা করছি যে আমি এই ধরনের কাজ আর করবো না। মেয়ে এই গার্মেন্টস লেভেলের কাজ কিংবা হচ্ছে মেয়ে ব্যবসা করা, মেয়ে সাপ্লাই দেওয়া, এই যৌন কাজে যাওয়া, এই কাজগুলো আমি তখন সম্পূর্ণভাবে ছেড়ে দিব, ওরকম একটা প্ল্যানিং করছি। সব কিছু ছেড়ে দিয়ে আমি নতুনভাবে হচ্ছে কাজ শুরু করব। এরকম করে আমি যখন ভাবতেছিলাম যে কী কাজ পাওয়া যায়, তখনও কিন্তু আমার দাদি বেঁচে আছে এবং দাদি একমাত্র আমার পৃথিবীতে আপনজন। দাদি ছাড়া আমার আপন আর এই দুনিয়াতে কেউ নেই। আমি দাদির সাথেই মিশি, দাদির সাথেই থাকি এবং দাদির সাথে আমার সব রকম সম্পর্ক। সেই করতে করতে আমি তখন করলাম কি, একটা ডায়াগনস্টিক সেন্টারে চাকরি নিলাম, সেখানে রিসেপশনে কাজ নিলাম। তো রিসেপশনে কাজ নেওয়ার পরে আমি ওখানে কাজ করতেছি। ঢাকার মধ্যে ডায়াগনস্টিক সেন্টারটা ছিল অনেক বড় একটা, ওরা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার কাজগুলো করে, অনেক বড় বড় পরীক্ষা নিরীক্ষা হইলে এই ধরনের পরীক্ষার কাজগুলো করে। সো সেই সেন্টারে কাজ করতে করতে আমি প্রতিদিন বাসা থেকে আসতাম। ওই সময় একটা বাসা ভাড়া করি, ঢাকা শহরের মোটামুটি ভালো একটা জায়গায় একটা বাসা ভাড়া করি, দাদি আর আমি একসাথে বাসায় থাকি। তো আমাদের বাসার নিচতলার একটা মহিলা ছিল, যার নাম ছিল নার্গিস আক্তার, যার হাজব্যান্ড হচ্ছে একটা সরকারি চাকরি করতো। তো আমি প্রতিদিন ওখানে কাজে যাইতাম, ওই গার্মেন্টসের কাজে ওই ডায়াগনস্টিক সেন্টারে কাজে যাইতাম, আসতাম। আস্তে আস্তে ওই মহিলাটা আমাকে মোটামুটি পছন্দ করে। ওনার হাজব্যান্ড আসলে শারীরিকভাবে অনেক অক্ষম ছিল, দুর্বল ছিল, উনি আমাকে ডিরেক্টলি খুলে বলে এবং সে আমাকে খোলাখুলিভাবে প্রপোজাল দেয় যে এই কাজটা আমি তার সাথে করবো কিনা। তখন আমি তার সাথে এই ধরনের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই। আমারও বিয়ের বয়স হয়েছে ওই সময়, কিন্তু বিয়ে করার মতো কোনো টাকা পয়সা হাতে নাই যে টাকা পয়সা হবে বিয়ে করব, বাট ওরকম কোনো কিছুই আমার কাছে নাই। সো আমি তখন কী করলাম, ওই মহিলাটার সাথে জড়িয়ে গেলাম। মহিলার সাথে জড়িয়ে গেলাম বলতে আমি এই ধরনের মহিলার সাথে কাজগুলো করি এবং তার পাশাপাশি আমি ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করি। তো এরকম করে চাকরি করতেছি দীর্ঘদিন যাবত। এই মহিলা কিন্তু আমাকে বারবার বলতেছে যে একটা কাজ করো, আমি তোমার সাথে পালিয়ে যাবো, তুমি আমাকে নিয়ে পালিয়ে বিয়ে করো। তো মহিলার 2টা বাচ্চা আছে আবার, তো 2টা বাচ্চা নিয়ে মহিলাটাকে নিয়ে পালিয়ে তাকে বিয়ে করব, এটাও চিন্তা করতেছি। বা আমার কিন্তু মহিলাকে সে যে খুব বেশি সুন্দর তাও কিন্তু না, মোটামুটি সুন্দর আছে, পছন্দ হয় না, কিন্তু শারীরিক চাহিদাটা মেটানোর জন্য তার সাথে সম্পর্কটা ধরে রাখছে যে আমার একটা শারীরিক চাহিদা আছে, এটা তো অন্তত মিটাইতে পারতেছি। কিন্তু একটা পর্যায়ে হলো কি, এই মহিলা আমাকে কন্টিনিউয়াসলি চাপ দিয়ে যাচ্ছে যে আমাকে বিয়ে করতে হবে, তুমি আমাকে বিয়ে করো, আমাকে নিয়ে যাও, ওরকম করে আমাকে সবসময় প্রেশার দেয়। তো একদিন আমি তাকে বললাম যে ঠিক আছে, আমি যে তোমাকে নিয়ে যাব,
এবং নিয়ে গিয়ে তোমাকে বিয়ে করবো, সব কথাই ঠিক আছে, কিন্তু তুমি তো জানো যে আমি একটা ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করি, এখানে আমার স্যালারি খুবই কম, অল্প কয়েক টাকা বেতন পাই। তো সেই অল্প কয়েক টাকা দিয়ে আমি কিভাবে হচ্ছে তোমাকে মানে বেতন দিব বা কীভাবে আমি তোমাকে রাখবো, খাওয়াবো, কি সব কিছু তাকে বলি। বলার পরে ওই সময় সে আমাকে বলতেছে যে কোনো সমস্যা নেই, আমি হচ্ছে তোমাকে আমি যাওয়ার সময় বাসা থেকে আমার কিছু গোল্ড আছে, সব কিছু মিলিয়ে প্রায় 3-4 লাখ টাকার মতো হবে, আমি এই টাকাটা নিয়ে যাবো এবং এই 3-4 লাখ টাকা দিয়ে তুমি মোটামুটি কিছু একটা করতে পারবা। তো ঢাকা শহরে ওই সময় 3-4 লাখ টাকা দিয়ে কিছু করা যায় না, আমি তারে বললাম। তাও সে আমাকে বলে যে কিছু না কিছু একটা হয়ে যাবে, আমাদের একটা না একটা উপায় হয়ে যাবে, অ্যান্ড এই টাকাটাতে আমরা কিছু একটা করবো, এই নার্গিস আক্তার আমাকে তখন বললো। তো আমি তারপর ওই তাকে হ্যাঙ্গিং অবস্থায় রেখে দিছি যে ঠিক আছে কি হয় শুনবো বা জানাবো, ওই পরিস্থিতির মধ্যে পড়ে আছি। এমন করে কাটতে কাটতে তখন হলো কি যে আমি যেই ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করি, সেখানে তারা হঠাৎ করে একটা রিপোর্ট মানে একটা মানে আমাকে আমাকে সহ আরও কয়েকটা লোকদেরকে তারা একটা অফার করলো। অফারটা ছিল এরকম যে তারা বললো ডায়াগনস্টিক সেন্টারটা তখন অত ভালোভাবে চলতেছিল না, কারণ তাদের ওই মেশিন অনেক কম ছিল। যেমন কিছু পরীক্ষার মেশিন আছে, এগুলোর অনেক দাম, ওই মেশিনগুলো ছিল না। তখন আমাদের এই কোম্পানির যিনি এমডি ছিল, তিনি সবাইকে ডেকে বললো যে আমি তো আর একা কোম্পানিটা মানে এই সেন্টারটা চালাইতে পারতেছি না, এটা অনেক বেশি টাকার প্রয়োজন, ওই টাকা আমার কাছে নাই, এবং পারিবারিকভাবেও আমি একটু অক্ষম মানে দুর্বল একজন ব্যক্তি। সো আমি চাচ্ছিলাম যে আমি কিছু লোক নিয়োগ করব, মানে কিছু ডোনার নিব, এবং সেই ডোনারগুলোকে আমি মাসিক হিসাবে তাদেরকে ইনকামের একটা অংশ দিয়ে দিব। ধরেন এই মাসে যত টাকা ইনকাম হলো, আমার যত ডোনার আছে যারা যত পার্সেন্ট হচ্ছে শেয়ার রাখবে, তত পার্সেন্টে তাদেরকে আমি একটা শেয়ার দেবো। তোমাদের কাছে যদি টাকা পয়সা থেকে থাকে তাহলে তোমরা আমাকে টাকা পয়সা দাও, এবং সেই টাকা পয়সা দিলে আমি কোম্পানিতে খাটাবো, এবং খাটিয়ে তোমাদের বেতন তো তোমাদেরকে দিবই, তার পাশাপাশি তোমাদেরকে আমরা আরও টাকা দেবো, ওটা থেকে যে লাভ হবে লাভের একটা অংশ দেবো। তখন আমি চিন্তা করলাম যে মহিলা যেহেতু আমার মাথা হঠাৎ করে এই মহিলার কথা এখন চলে আসে, নার্গিসের কথা। নার্গিস যেহেতু আমার সাথে পালায়ে যাওয়ার জন্য খুব একটা প্রেশার দিতেছে, এবং তার সাথে আমি এরকমভাবে শারীরিক সম্পর্ক বেশ করছি, এটার অনেক ডকুমেন্ট প্রমাণও তার কাছে আছে, সে আমাকে মামলা দিবে, হামলা দিবে যদি বিয়ে না করি, ওইগুলোর জন্য সে আমাকে প্রেশার দিচ্ছে। আমি তখন ভাবতেছিলাম যে তাইলে বাঁচবো কী করে, আমার তো বাঁচতে হবে, অ্যাটলিস্ট বাঁচার তো একটা রাস্তা খুঁজে বের করতে হবে। এখন সে আমাকে যেভাবে প্রেশার দিতেছে বা যেভাবে প্রেশার ক্রিয়েট করতেছে, একটা পর্যায়ে দেখা যাবে যে সে আমাকে বলবে যে মানে বিয়ে যদি না করি তাহলে সে আমার মামলা করবে, তাহলে আমার তো বিয়ে করাই লাগবে, এবং তাকে যদি বিয়ে করতে হয় তাহলে আমি এমনভাবে তাকে বিয়ে করবো, তাকে বিয়ে করলে যেন আমি প্রতিষ্ঠিত হয়ে যেতে পারি। সে সময় আমি আমার ডায়াগনস্টিক সেন্টারের কোম্পানির এমডির সাথে কথা বলি, তাকে বলি যে আমি যদি 5 লাখ টাকা আপনাকে দিই তাহলে মাস শেষে আমি কত টাকা পাবো। উনি আমাকে একটা ভালো অ্যামাউন্টের কথা বলে যে এত টাকা উনি আমাকে লাভ অংশ দেবে, এবং এরই মাঝে লাভ হতে পারে লসও হতে পারে, যদি লস হয় তাহলে কম দেবে, লাভ হলে লাভ দেবে। আমি তখন ভাবলাম যে আমি নার্গিস আক্তারের সাথে পালিয়ে যাব, নার্গিস আক্তারের সাথে পালিয়ে তাকে বিয়ে করব, এবং সে আমাকে যে টাকাটা দিবে ওই টাকাটা আমি ডায়াগনস্টিক সেন্টারে আমি অ্যাজ এ ডোনার হিসাবে ডোনেট করব, এবং তারই পাশাপাশি আমি ওখানে চাকরি করব, তাহলে চাকরিতে একটা ইনকাম পাবো, এবং তার যে ইনকামের টাকাটা আমি তার কাছ থেকে যে টাকাটা আমি ডোনেটে দিব সেটা থেকে আমি একটা অ্যামাউন্ট পাবো, তাহলে দুইটা অ্যামাউন্ট মিলিয়ে মোটামুটি আমি তাকে নিয়ে তাদেরকে নিয়ে শান্তিমতো থাকতে পারবো। এই পরিকল্পনা করে আমি তখন তাকে বললাম, নার্গিস আক্তারকে বললাম যে ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি বাসা থেকে পালিয়ে যাও, তুমি বাসা থেকে পালিয়ে টাকা পয়সা নিয়ে যা যা নেওয়া যায় তুমি নাও, আমি মানে তোমাকে বিয়ে করব। তারই কয়েকদিন পরে সে একইভাবে আমাকে ফোনের মাধ্যমে জানালো সে চলে আসবে, আমাকে একটা বাসা ভাড়া করতে বললো অন্য কোনো একটা জায়গায়। তো আমি আমাদেরও এরিয়া বাদ দিয়ে অনেক দূরে একটা বাসা ভাড়া করে আমার দাদিকে নিয়ে, এবং আমি সে যে মাসে পালিয়ে যাবে তার আগের মাসে আমি বাসাটা ছেড়ে দিই, আমার দাদিকে নিয়ে আমি নতুন বাসায় উঠি, নতুন বাসায় উঠে আমি থাকতেছি জানি এর পরের মাসে ও চলে আসবে। ঠিক তেমনই যেমন কথা তেমন কাজ, এর পরের মাসে ও তখন চলে আসলো, পরের মাসেও চলে আসলো। চলে আসার পরে আমি কী করলাম, ওইখানে রইলাম, এবং দাদি আমাকে তখন বিয়ে করার প্ল্যানিং করলো, এবং তাকে আমাকে বিয়ে করে। আমি দাদিকে সব কিছু আগেই বলছিলাম, তো দাদি তো আসলে অত ভালো বুঝে না, বয়স্ক মানুষ, আমি যেটা বলি এটাই। তো পরে দাদির মোকাবেলায় আমাদের বিয়ে হলো, বিয়ে হবার পরে আমি তখন এই নার্গিস আক্তারকে নিয়ে মোটামুটি ভালোই আছি, একই অবস্থার মধ্যে চলতেছি, ওই জায়গার মধ্যে ভালো অবস্থানের মধ্যে আছি, সব কিছু মোটামুটি খুব ভালো আলহামদুলিল্লাহ। এমন করে চলতে চলতে ভাই হঠাৎ করে যে ডায়াগনস্টিক সেন্টারে আমি টাকা জমা দিয়েছিলাম এবং তাদেরকে করেছিলাম, প্রায় 2 থেকে আড়াই মাস পরে তাদের মানে আমি দিনের বেলায় কাজ করে আসছি, আজকে দিনে কাজ করে আসছি, পরের দিন আমি যখন ওই কাজে যাই আমি দেখি যে ডায়াগনস্টিক সেন্টার বন্ধ। তো বন্ধ থাকার পরে কোম্পানির যিনি এমডি ছিল ওনাকে ফোন করে ওনার নাম্বার বন্ধ, এবং ওনার বাসায় যাই, বাসায় যাওয়ার পরে দেখতে পাই যে উনি বাসাও চেঞ্জ করে ফেলছে, উনি বাসায়ও নেই। আমি তখন খুব অবাক হয়ে যাই। ইন দ্য মিনটাইম আমি তখন থানাতে যাই, থানাতে গিয়ে কমপ্লেন করি যে আমি ওখানে টাকা দিয়েছিলাম এই ঘটনা। থানা থেকে এবার আমি থানাতে যাওয়ার পরে জানতে পারি যে তারা একটা বিশাল চক্র ছিল, এবং আমি যে কাজটা করতাম মানে একইভাবে তারা হচ্ছে বিভিন্ন মানুষদেরকে তাদের এখানে কোম্পানিতে চাকরি দিত, এবং চাকরি দেওয়ার প্রলোভন দেখে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত, এবং নেওয়ার পরে সবাইকে ছেড়ে দিত। এবং ওই ডায়াগনস্টিক সেন্টারে শুধু আমি একা ছিলাম না, আমরা প্রায় 6 জন কর্মচারী ছিলাম, এবং 6 জনের কাছ থেকে তারা টাকা নিয়েছে। কারো কাছ থেকে 1,50,000
50,000 যার থেকে যা পারছে তাই নিয়ে গেছে, তবে আমার কাছ থেকে সবচেয়ে বেশি টাকা নিয়ে গেছে। তখন আমি খুব বিপাকে পড়ে যাই। একে তো আমার চাকরি চলে যায়, তার উপর নার্গিসের কাছ থেকে যে টাকাগুলো এনেছিলাম প্রায় সবগুলো টাকাই ওই ডায়াগনস্টিক সেন্টারে দিয়ে দিলাম, ওই টাকাগুলো চলে যায়। আমি তখন বুঝতে পারতেছিলাম না যে কী করব, মানে কোনো উপায় বুদ্ধি পাই না। এবং না পাওয়ার পরে বেশ কয়েকদিন কাজে যাচ্ছি না, যেহেতু আমার আগে থেকেই আমি একটু ছন্ন ছাড়া মানুষ ছিলাম। দেখা যায় যে ছন্ন ছাড়া মানুষগুলো একটু বেশি বিপদে পড়ে। আমার তখন কাজ কাম নাই, অ্যান্ড ওই সময় আমাকে হচ্ছে নার্গিস খুবভাবে সন্দেহ করতে শুরু করে যে তুমি কাজে কেন যাচ্ছ না, কাজ কেন করতেছো না। আমি ওকে আবার এটা বলতে ভয়ও পাচ্ছিলাম যে ডায়াগনস্টিক সেন্টারে আমার সমস্ত টাকাগুলো চলে গেছে। এই কথাটা যে তাকে বলবো সেটার অনেক ভয় কাজ করতেছে, যে বললে না হয় সে আবার এটার কোন একটা বিপরীত দিক ধারা করায়, কোন ব্যাপার নিয়ে আবার সন্দেহ করে আবার কি শুরু করে না করে, মানে কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না। একটা পর্যায়ে যখন সে একটু বেশি টর্চার শুরু করে যে তুমি কাজে যাচ্ছ না কেন, সবসময় বাসায় বসে থাকো কেন, এরকম করে যখন ঝগড়াঝাটি করে, একবার যে আমি তাকে বলে দিই যে দেখো আমি ডায়াগনস্টিক সেন্টারে যেখানে চাকরি করতাম এবং তুমি যে টাকাগুলো এনেছিলে সেই টাকাগুলো আমি ওই ডায়াগনস্টিক সেন্টারে দিয়েছিলাম অ্যাজ এ ডোনার হিসাবে, আমার এই টাকাগুলোও চলে যায়, আমার চাকরিটাও চলে যায়। তারা কোম্পানিটা একটা বাটপার ছিল এবং তারা ওইখানে এই বাটপারি করার জন্যই কোম্পানি খুলেছে, আমাকে এভাবে ঠকিয়েছে, আমার সাথে প্রতারণা করেছে। মানে ও তো জানি যে আগে আমি একটা প্রতারণা মানে করতাম মানুষের সাথে, এভাবে প্রতারণা করে আমি জেল খেটে আসছি, এটা কিন্তু ও জানতাম। আমি কিন্তু আমার পুরো লাইফ হিস্টোরি তাকে বলেছিলাম। সেক্ষেত্রে সে এবার আরও সন্দেহ করে বসছে, আমাকে বলে যে তুমি তো আগে থেকেই প্রতারক, তোমার সাথে মানুষ কীভাবে প্রতারণা করবে, তুমি আগে অনেক মেয়েদেরকে বিভিন্ন জায়গায় সাপ্লাই করতা, বিক্রি করতা, তুমি একজন খারাপ ভাষায় একদম লোকাল ভাষায় বলে যে তুমি হচ্ছে মাগির দালাল, এমন করে বলে। তার উপরে তুমি এখন আবার আমাকে নতুন জিনিস শিখাইতে আসো যে তোমার কাছ থেকে টাকা নিয়ে গেছে, তোমার কাছ থেকে ঢাকা শহরে কেউ কখনো টাকা নিতে পারবে না, তুমি আমাকে মিথ্যে আশ্বাস দিও না, তুমি হচ্ছে কাজে যাও, মানে এবং আমার টাকা যদি কাজে যেতে না পারো আমার টাকা নিয়ে চলে আসো, আমি আমার হাজব্যান্ডের কাছে ফিরে চলে যাবো, আমার সন্তানদের কাছে চলে যাব। এরকম করেও আমাকে প্রেশার দিতেছে, খুবভাবে প্রেশার দিচ্ছে। ভাই এবার আমি করবোটা কি? একে তো আমার হাতে কোনো টাকা পয়সা নাই, আমি নিজে চলতে পারতেছি না, তার উপরে আবার চাকরি নাই, দেন তার উপরে ও পাগলামি করতেছে। কয়েকদিন পরে বাজার মানে বাসার বাজার সাজার সব কিছু শেষ, বাসায় কোনো বাজার নাই এবং চলার মতো কোনো টাকা পয়সা আমার কাছে নাই। ও তখন আমাকে খুবভাবে প্রেশার দিচ্ছে, কী হলো, বাজার করতেছো না কেন, টাকা আনতেছো না কেন, সংসার তো চলতেছে না। ভাই আমি তখন কি করব, আমি কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, মানে কোনো দিকে যেতেই পারতেছিলাম না। এক পর্যায়ে ও তখন করলো কি, আমাকে বলতেছে যে ঠিক আছে, যেহেতু তুমি বাজারে করতে পারবা না, সংসারের দিকে তোমার কোনো মনোযোগে নেই, তুমি এসব নিয়ে কোনো কিছু ভাবতেছো না, তাহলে তোমার মতো স্বামী আমার দরকার নাই, তোমার মতো স্বামী আমার দরকার নাই এবং আমি তোমার সাথে থাকতে চাই না। এই দিয়ে সে আমার সাথে ঝগড়াঝাটি শুরু করে এবং একটা পর্যায়ে আমি গোপন সূত্রে খবর পেলাম যে সে তার হাজব্যান্ডের সাথে যোগাযোগ করতেছে, তার স্বামীর সাথে যোগাযোগ করে এবং তার স্বামীর সাথে যোগাযোগ করে সে আমাকে পুলিশে ধরাই দিবে, এরকম একটা প্ল্যানিং। এবার আমি ভয় কী করলাম, একদিন সন্ধ্যার সময় আমার ওই দাদিকে নিয়ে আমি বাসা থেকে পালিয়ে যাই। বাসা থেকে পালিয়ে তখন আমি গাজীপুরে, ঢাকা গাজীপুরের ওইদিকে চলে যাই। আসলে এছাড়া আমার কোনো উপায় ছিল না, এই কাজটা করতে আমি পরিপূর্ণভাবে বাধ্য হয়েছিলাম। আমি তখন ঢাকা গাজীপুরে যাই, গাজীপুরে গিয়ে ওইখানে তখন আমি নতুন করে একটা গার্মেন্টসে চাকরি নেই, আমি নিজে একটা গার্মেন্টসে চাকরি নেই, কারণ আমার তো আর কোনো উপায় নেই, আমি এখানে সেখানে আর তো কিছু করতে পারতেছি না। তখন আমি নতুন করে একটা গার্মেন্টসে চাকরি নিই, চাকরি নিতেছি প্রায় 6 মাস ধরে গার্মেন্টসে চাকরি করে গাজীপুরের ওইখানে। গার্মেন্টসে চাকরি করে 6 মাস পরে হঠাৎ করে আমার একটা লোকের সাথে দেখা, যার সাথে হচ্ছে আমি ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করতাম, যিনি হচ্ছে ওনারও 2 লাখ টাকা ছিল ওই সেন্টারে। তার সাথে দেখা, সে আমাকে তার সাথে কথা হলো, বললাম যে ভাই তোমার কী অবস্থা। ও তখন অনেক ভালোভাবে চলাফেরা করতেছিল, দেখলাম অনেক দামি একটা মোটর সাইকেল ওর কাছে আছে, আমি দেখে খুব অবাক হয়ে গেলাম, ভাবলাম যে ও হয়তো ভালো কোনো চাকরি পেয়েছে এই জন্য। তখন আমি বললাম যে ভাই তুমি তো অনেক ভালো অবস্থানে চলে গেলা, এতগুলো টাকা মার খাওয়ার পরেও তুমি কীভাবে টিকে রইলা। আমার তো ভাই উপায় বুদ্ধি সব গেল, আমার বউ গেল, আমার সংসারে গেল, আমি এখন এখানে গাজীপুরে একটা গার্মেন্টসে চাকরি করতেছি, আমার অবস্থা তো ভালো না, আর তুমি কী করে তো ভালো একটা অবস্থানে চলে গেলা। ও তখন আমাকে বলতেছে ভাই আমি এখন একটা ব্যবসা করি। আমি তখন বললাম যে কিসের ব্যবসা? ও আমাকে বলে যে আমি বিভিন্ন হচ্ছে যেই যারা হচ্ছে বিভিন্ন মেডিকেল কলেজ আছে, বিভিন্ন মেডিকেল কলেজে আমি হচ্ছে কঙ্কাল সাপ্লাই করি, মানে মানুষ মারা গেলে যে তাদের কঙ্কাল হয় না, এই কঙ্কাল আমি সাপ্লাই করি। উনি আমাকে এটা বললো। আমি তখন বললাম যে কীভাবে সাপ্লাই করেন, এই কঙ্কাল পান কোথায়? আমাকে বললো আপনার ফোন নাম্বারটা নিয়ে যান, আমার সাথে পরে যোগাযোগ করেন। এই কথা বলে সে আর তার নাম্বারটা দিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে আমি তখন গার্মেন্টস থেকে মাত্র বাসা আসছি, এসে গোসল করে রাত 10টার দিকে ফোনটা হাতে নিয়ে ভাইটারে কল দিলাম। তার নামটা আমার সঠিক মনে নাই, এমনি মুখ দেখলে চিনি, এরকম কল দিয়ে বললাম যে ভাই আমি তো গার্মেন্টসে চাকরি করি, নিজেও চলতে পারি না, পরিবারে চালাইতে পারি না, আসলে খুব কষ্টে দুঃখে সময়গুলো কাটতেছে, মানে কোনো জায়গায় শান্তি পাইতেছি না। আপনার অবস্থান তো অনেক ভালো এবং আপনি দেখলাম ভালো টাকা পয়সা ইনকাম করতেছেন, সর্বদিক থেকে আপনি অনেক ভালো আছেন, আমার একটা উপায় বুদ্ধি বের করে দেন না, আপনি যে ব্যবসাটা করেন এই ব্যবসাটা আমাকেও নিয়ে যান। উনি আমাকে বলে ভাই আমি যে ব্যবসা করি ওই ব্যবসাটা আপনি করতে পারবেন না।
আমাকে বলে। আমি তখন বলি, কেন করতে পারবো না? আপনি যদি করতে পারেন, আপনি আর আমি একসাথেই তো ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করেছিলাম, তাহলে যেটা আপনি করতে পারবেন সেটা আমি কেন করতে পারবো না? আমি না করতে পারার কারণটা কি? উনি আমাকে বলে, না এটা একটু ভয়ঙ্কর টাইপের, তো এটা করতে হলে বুকে সাহস লাগে, সুতরাং এত সাহস আপনার বুকে নাই, আপনি এটা করতে পারবেন না। আমি বললাম যে ভাই আমি পারবো। তারপরে বলে, সত্যি পারবেন? আমি বললাম যে পারবো। বলে, যদি পারেন তাহলে কালকে বিকেলে আমার বাসায় আসেন, এটা হচ্ছে আমার বাসার ঠিকানা, আমি আপনাকে ঠিকানা দিয়ে দিলাম। পরে সে আমাকে তার বাসার ঠিকানা দিল। ঠিকানা দেওয়ার পরে সেই ঠিকানা অনুসারে আমি তারপরের দিন তার বাসায় গেলাম বিকেলবেলা। যাওয়ার পরে সে আমাকে ডাইকে বললো যে, দেখেন আমি বিভিন্ন মেডিকেল কলেজে হচ্ছে আপনার কঙ্কাল সাপ্লাই করি, কিন্তু এই কঙ্কালগুলো আমি কোথাও থেকে কিনে আনি না, আমি এগুলো চুরি করে আনি। আমি তখন বললাম, কঙ্কাল কীভাবে চুরি করেন? এগুলো কোথায় পাওয়া যায়? উনি বলে, গ্রাম সাইডের বিভিন্ন কবর আছে, এবং যেই কবরগুলোর অনেক বয়স হয়ে গেছে ওই রকম কবরগুলো আমরা দিনের বেলায় গিয়ে হচ্ছে ওই জায়গাগুলো অবজার্ভ করে আসি, এবং ওই জায়গাগুলোতে ঘোরাফেরা করে আসি, জায়গা সিলেক্ট করে আসি, এরপরে রাতের বেলায় গিয়ে আমরা ওখান থেকে কঙ্কাল উঠে নিয়ে আসি, এরপরে এগুলো আমরা বিভিন্ন মেডিকেল কলেজে সাপ্লাই করি। অনেক কথা শোনার পরে আমি তখন খুব অবাক হয়ে গেলাম। আমি বললাম যে, কী বলেন, এটা কীভাবে সম্ভব? আমি বিভিন্ন কবরস্থানে গিয়ে কঙ্কাল আনবো, এটা কি সম্ভব নাকি? উনি বলে, হ্যাঁ এটাই যদি করতে পারেন তাহলে এটাই হচ্ছে আমার কাজ। আপনি কঙ্কাল নিয়ে আসবেন, এনে আমাকে দিবেন, কোথায় বিক্রি করতে হবে না করতে হবে এটা আমি বুঝবো, আমি বিক্রি করবো, এই নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই, আপনি জাস্ট কঙ্কালগুলো এনে আমার কাছে দিবেন। তো আমি তখন বললাম যে, ভাই আমার কিন্তু আবার মোটামুটি সাহস আছে ভালো। আমি বললাম যে, ঠিক আছে তাহলে আমি কবে থেকে আসবো? উনি বলে, আজকে ওই দিন ছিল মঙ্গলবার, আমাকে বলে আপনি শুক্রবারে, তাহলে শুক্রবারে সকালবেলা চলে আসেন, আমরা নতুন একটা গ্রামের সাইডে চাইবো, ওইখানে গিয়ে আমরা কাজ শুরু করব। মানে উনি 15-20 দিন বা 1 মাসের জন্য চলে যাবে গ্রামের সাইডে, গিয়ে যাই কঙ্কাল পাবে ওইগুলো নিয়ে 10-15 দিন পরে আবার ফিরে চলে আসবে, এবং তার সাথে আরও 3জন লোক আছে, তারাও 3জনে মিলে এই কাজটাই করেন। আমাকে তখন বললো, আমি তখন বললাম যে, ঠিক আছে তাহলে আমি আপনার সাথে রাজি আছি, আমি তখন যাব। তো পরে শুক্রবার আমি ওনার সাথে ঠিকঠাক মতো রওনা দিলাম। ওনার কী করলো, আমার সাথে আমাকে নিয়ে গেল একটা নতুন সাইডে নিয়ে গেল, নতুন একটা সাইডে নিয়ে গেল। ওইখানে গিয়ে একটা ঘর ভাড়া করলো, ঘর ভাড়া করে তারা ওখানে ঘর রয়ে গেল, এবং দুপুরের দিকে তারা ওখানে বের হয়ে গেল, আমাকেও সাথে নিয়ে বের হলো। বের হওয়ার পরে যে গ্রামীণ যে রাস্তাগুলো আছে, মানে গ্রামের রাস্তা এবং গ্রামের ওই ইয়েগুলোর মধ্যে তখন তারা মানে বিচরণ করতে শুরু করে, এবং গ্রামে গিয়ে বিভিন্ন ধরনের কবরস্থানে তারা ঘুরতেছে, এবং কবরস্থানগুলো তারা তখন সিলেক্ট করে, কবরস্থানগুলোতে সিলেক্ট করে এবং করে ওই কবরস্থানে রাতের বেলা এবার আমাকে যাবে, সংসার নীরবতা এবং গ্রামের ওই মেঠো পথ ধরে তখন আমাকে রাতের বেলা নিয়ে যাবে, একদম চাঁদের আলো ছিল। আমি তো তখন খুব ভয়, কারণ এই ধরনের কাজ আমি জীবনে কখনো করিও নাই বা আমি জানিও না। আমার সাথে ওরা 2-3 জন ছিল, তাদের সাথে নিয়ে আমি তখন কবরস্থানে গেলাম। যাওয়ার পর আমার হাতে খুন্তি দেওয়া হলো, আমি তখন আমার কাজ করতেছি, যে যার কাজ করতেছে, এবং ঠিকই কোনো কবর মানে প্রায় 3-4টা কবর আমরা করি, এবং 3-4টা কঙ্কালে আমরা পাই। তো কঙ্কালগুলো কোনোটা একদম নষ্ট হয়ে গেছে, আবার কোনোটা মোটামুটি ভালো আছে, আবার কোনোটা একদম তাজা রয়েছে, এরকম বিভিন্ন কোয়ালিটির কঙ্কাল আমরা তখন সংরক্ষণ করে কঙ্কালগুলো নিয়ে দেন তখন আবার চলে আসি। এভাবে আজকে একটা সাইডে গেছি, আর ওই সাইডে আবার বেশ কয়েকদিন যাব না, নতুন আরেকটা সাইডে যাব। এভাবে প্রায় 1 মাসের মতো আমরা ওই সাইডগুলোতে কাজ করি, 1 মাসের মতো সাইডগুলোতে কাজ করি, এবং 1 মাস পরে সাইডগুলোতে কাজ করে আসার পরে মোটামুটি অনেক টাকা ইনকাম হয়, অনেক বেশি টাকা ইনকাম হয়। এত টাকা ইনকাম হয় এটা আমি কখনো চিন্তাই করতে পারি নাই। আমাকে প্রায় 60,000 টাকার মতো দেয়। তো 1 মাস কাজ করে 60,000 টাকা, যেটা আমি 1 বছর ইনকাম করতে পারবো না গার্মেন্টসে চাকরি করে। গার্মেন্টসে চাকরি করে 1 বছর আমার 60,000 টাকা ইনকাম করা সম্ভব না। তো পরে দেখলাম যেখানে আমি 60,000 টাকা পেয়ে গেছি, আমি তো তখন মহা খুশি। বাড়িতে মানে বাসায় আসলাম, দাদি তখন খুব অসুস্থ। ভাবলাম দাদিকে নিয়ে পরের দিন আমি একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব, মানে এখন তো মোটামুটি হাতে টাকা পয়সা আছে। তো এই নিয়ে তখন রাতের বেলায় দাদির জন্য কিছু কাপড় টাপড় আনলাম, এনে ঘুমাইলাম। সকালে ঘুম থেকে উঠলাম, দাদির উঠাবো, উঠে হচ্ছে আমি দাদিকে নিয়ে ডাক্তারের কাছে যাব। তো দাদির রুমে গেলাম, দাদিকে ডাকতেছি, যে দাদির ঘরে দরজা লাগানো, অনেক বোর হয়ে গেছে, দরজা খোলে না। পরে বাড়িওয়ালার এটাকে দরজা ভাঙলাম, ভাঙার পরে ভিতরে দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখি যে দাদি মারা গেছে রাতের মধ্যেই। আমার এই পৃথিবীতে আমার ওই দাদিটা ছাড়া আর কেউ আপন ছিল না। আমি বাবা মায়ের কারোই ভালোবাসা পাই নাই ছোট্ট এই জীবনে, শুধুমাত্র দাদির কাছ থেকে ভালোবাসা পেয়েছিলাম। দাদি আমাকে নিজের একদম আপন করে আমাকে দাদি বড় করেছে, কিন্তু দাদির এই মৃত্যুটা আমাকে খুব বেশি কষ্ট দিয়েছে। যাই হোক, দাদির লাশটা মাটি দিলাম, মাটি দেওয়ার পর আমার ভিতরে খুব ভয় কাজ করে যে না জানি আমার দাদির লাশের কঙ্কালটাও কেউ একজন নিয়ে যায়। ওরকম করতে করতে আমি বেশ কয়েকদিন কাজে গেলাম না গিয়ে আমার দাদির কবরটা পাহারা দিলাম, যে আমার দাদির কবরের কঙ্কাল যাতে কেউ না নেয়। এজন্য আমি দাদির কবরটা অনেক দিন পর্যন্ত পাহারা দিলাম, এবং যেখানে দাদির কবর আমি রাখলাম সেখানকার যিনি কবরে মানে পাহারাদার ছিল তারাও বললাম যে ভাই কবরস্থানটা যাতে সবসময় পাহারায় রাখো, যাতে কোনো রকমের মানুষ ঢুকতে না পারে। আমি সবসময় খুব ওনাকে এক্সট্রা টাকা বসে দেবেন তাদের কবরটাকে পাহারা রাখি। প্রায় 15 দিন পর্যন্ত আমি তাদের কবরে পাহারা থাকি। 15 দিন পরে আমি আবার ওই ভাইয়ের সাথে যোগাযোগ করি, তার সাথে যোগাযোগ করে এবার সে আমাকে আবারও নিজে কাজে নিয়ে যায়। তার সাথে আমি আবারও 1 মাস ধরে একটা কাজে যাই। তো ওইখান থেকে আমি আবার ফিরে আসি। ফিরে আসার পরে সেখানে আরেকটা লোক আছে, ওই লোকটাও মোটামুটি চালাক, বাড়ি নোয়াখালী। তিনি আমার বলে, ভাই
মাছ ধরে আনি আমরা, বিক্রি করে আরেকজনে, এটা কোনো লাভ হইলো? আমাকে এটা বলে একদিন। আমি তখন বললাম যে ধরে আনি আমরা, বিক্রি করে আরেকজনে, মানে আপনার কথা বুঝি নাই। উনি আমাকে বলে আমরা বিভিন্ন জায়গার ভিতরে যাই রিক্সের মধ্যে, এবং সেখানে আমরা আমাদের জীবন মরণ হাতে করে নিয়ে গিয়ে বিভিন্ন কবরস্থানে যাই, ওখানে জিন থাকে, ভূত থাকে, অথবা গ্রামের মানুষ থাকে, তারাও তো আমাদেরকে মেরে ফেলতে পারে। এরকম ভয় এবং আতঙ্কের মধ্যে থেকে আমরা এত কষ্ট করে কঙ্কাল সংরক্ষণ করে আনি, এবং সেই কঙ্কাল যে পরিমাণে টাকায় বিক্রি করা হয় তার 10%-এর 1%ও কিন্তু আমাদেরকে ওই ভাই দেয় না। আমাকে এই লোকটা বলতেছে, নোয়াখালীর ভাইটা। আমি তখন বলতেছি তার মানে, উনি আমাকে বলে যে আমরা এইভাবে না করে আমরা ভিন্নভাবে কাজ করতে পারি, ধরেন আমরাই কঙ্কাল সেল করতে পারি, ওরে আমাদের কেন লাগবে। পরে আমি তখন ওনার এই কথাটা আমার তখন মাথার মধ্যে ঢুকাইলাম। ঢুকানোর পরে আমি তখন চিন্তা করতেছিলাম যে তাহলে কি করা যায়। তো আমাকে যেই বুদ্ধিটা দিল ওই বুদ্ধি অনুসারে আমাকে কাজ করতে হবে। পরে আমি তখন ওদের সাথে আবারও যাইতাম, গিয়ে বিভিন্ন কবরে যেতাম, কঙ্কাল উঠে আনতাম। আনার পরে ও কঙ্কালগুলো কোথায় সেল করে, কোন জায়গায় সেল করে, আমি তখন এই জায়গাগুলোতে অবজার্ভ করতে শুরু করি, মানে ওর পেছনে লোক লাগিয়ে দেই এবং নিজে ওর পেছনে খাটতে শুরু করি। যখন ও আসার পরে কোথায় যায়, কোন জায়গায় যায়, কোথায় রাখে, এই জিনিসগুলো আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করি, যে কোথায় কোথায় নিয়ে যায়, কঙ্কালটা কোন জায়গায় রাখে, কত টাকা বিক্রি করে, ওর ডোনারকে, এগুলো সব কিছু দেখে আমি মোটামুটি পরিপক্ত হয়ে যাই। প্রায় 3 মাস পরে এবার আমি নিজে কাজ শুরু করি। 3 মাস পরে আমার ওই সাথে নোয়াখালীর যে ভাইটা ছিল, ওই ভাইরে নিয়ে আমি তখন ওর এখান থেকে বেরিয়ে যাই বলতে আমাকে বলে যায় যে ভাই দেখ, এই ধরনের কাজ আর আমার ভালো লাগে না, বা আমি এই ধরনের কাজ আর করবো না, আমি আমার লাইন পরিবর্তন করবো। এটাতে অনেক ভয়, রিস্ক, অনেক সময় জিনেরা মানে অনেক সমস্যা করে, তার উপরে আবার গ্রামের মানুষ যদি ধরতে পারে তাহলে লাস্ট ওর ভেবে আমাদেরকে মেরে ফেলবে, সো আমি এই কাজটা করবো না। ওরে আমি বুঝাও, আমাকে বলে যে ঠিক আছে লাইন ছেড়ে দিবা ভালো কথা, কিন্তু এই লাইনের সন্ধান কিন্তু কাউকে দিতে পারবা না। আমি বলি না ভাই, আমি এই লাইনের সন্ধান কাউকেই দিব না, এইবার আমার দেওয়ার প্রয়োজন কি, আমার কোনো প্রয়োজন নাই, আমি নিজে চলে যাচ্ছি, আমার ভালো লাগতেছে না, আপনারা করেন, এটা আপনাদের ইচ্ছা, আমি কারোর কাছে কোনো কিছু বলবো না। এটা বলে আমি ওনাকে বলে টলে ঠিকমতো ওখান থেকে চলে আসলাম, মানে ওই কাজ ছেড়ে দিয়ে চলে আসলাম। কাজ ছেড়ে চলে আসার পরে আমি তখন ভালোভাবেই চলতেছি, আমার আর কোনো প্রবলেম নাই। এবার আমি ওই যে নোয়াখালীর ভাই আছে তারই নিয়ে এবার আমি বিভিন্ন অপারেশনে যাই। ওরা যে সাইডে যায় সেই সাইডে যায় না, অন্য একটা সাইডে যায়, গিয়ে এভাবে 15 দিন, 20 দিন বা 1 মাস ওরকম করে থাকি। সেখান থেকে লাশের কঙ্কাল নিয়ে এবং কঙ্কালগুলো নিয়ে আবার বিক্রি করি। মোটামুটি অনেক ভালো টাকা আমার উপার্জন হচ্ছে। তখন দাদিও মারা গেছে, পরিবারে কোনো মানুষ নেই, নিজে একটা ফ্ল্যাট ভাড়া করি। ঢাকা শহরে ভালোভাবেই চলতেছি, খুব ভাবে ধুমধাম চলতেছি। এমন করতে করতে একদিন আমি কী করলাম, আমাদের এখানকার একটা ডায়াগনস্টিক সেন্টার আছে, মানে ডায়াগনস্টিক সেন্টার ইভেন হসপিটাল, সেখানে আমি মাঝে মাঝে যাইতাম। ওই যে আমার ভালো লাগতাম, এই ধরনের কাজগুলো পারতাম, করতাম। তো সেই হসপিটালের একজন ডাক্তারকে আমি কন্ট্রাক্ট করি যে আমি তার কাছে কঙ্কাল বিক্রি করব। তো সেখানে আমি তার কাছে কঙ্কাল বিক্রি করি। 3 দিন 4 দিন পরে ইনি আবার টাকা দিয়ে একটু ঘুরে আর কি, ওভাবে টাকা দিতে চায় না। পরে একদিন হঠাৎ করে ওখান থেকে আসার সময় আমি রিসেপশনে একটা মেয়ে দেখি, মেয়েটা নাম হচ্ছে লুনা নামের একটা মেয়ে, এবং অদ্ভুত রকমের সুন্দর। আমার এই পৃথিবীতে আমি জন্ম হবার পর থেকে অনেকের সাথে অনেক রকমের সম্পর্ক আমার হয়েছে, কিন্তু এই মেয়েটাকে আমার কেন জানি একটা দেখায় এত ভালো লাগছে যে বলার মতো না। এত সুন্দর ছিল তার চেহারা এবং মুখমণ্ডল, সব কিছু মিলে অদ্ভুত রকমের সুন্দর। তার দিকে তাকায় যেন আমি তার প্রেমে পড়ে গেছি, আমার কাছে এরকমটা মনে হচ্ছে। খুবই সুন্দর চেহারা ছিল, একদম মায়াবী একটা চেহারা ছিল। যাই হোক, এই মেয়েটাকে দেখার পরে আমার খুব ভালো লাগলো, এবং লাগার পর আমি তখন ওইখান থেকে আসলাম। এরপরে এর 2 দিন পরে আমি আবারও সেম জায়গায় গিয়ে ওর ফোন নাম্বারটা জোগাড় করলাম, এই মেয়ের ফোন নাম্বারটা জোগাড় করে তার সাথে আমি কথা বললাম, এবং আমি আমার পরিচয় দিলাম না, এমনি কথা বললাম। কথাবার্তা বলার পরে মেয়ে আমাকে বলে সে ঢাকাতেই থাকে এবং সে এইচএসসি পাস করেছে, করার পরে ফ্যামিলি অবস্থা অতটা ভালো না, যার জন্য ও এখানে চাকরি করতেছে। তো আমার মেয়েটা এমনি অতটা লম্বা ছিল না, একটু খাটো ছিল, কিন্তু মুখমণ্ডল বা চেহারা এগুলো খুবই সুন্দর ছিল, অদ্ভুত রকমের সুন্দর ছিল, আমার খুবই ভালো লাগছে। যাই হোক, তার সাথে এরকম করে ফোনে কথা বলি। বেশ কয়েকদিন ফোনে কথা বলার পরে সে আমাকে একদিন নিজেই দেখার অফার করলো যে কোথাও আসেন, আমরা একটু মিট করি, দেখা করি। যখন দেখা করার কথা বললো, আমার তখন নিজের অনেক ভালো লাগলো যে আমি তার সাথে দেখা করবো, এবং সর্বোপরি আমি তার সাথে দেখা করলাম। দেখা করার পরে সে আমাকে কিন্তু দেখেই চিনে ফেলছে। আমাকে বলে আপনি কিন্তু আমাদের হসপিটালে যাইতেন মাঝে মাঝে, এবং আমাদের অমুক ডাক্তারের সাথে আপনার একটা ভালো সম্পর্ক ছিল। ঠিক আছে। তো আমি আসলে দেখার মতো মানুষই ছিলাম। আমার মনে হয় না যে এই পর্যন্ত কি আমাকে অসুন্দর বলছে। যার সামনেই গেছি, যেভাবেই গেছি, প্রত্যেকটা মানুষ আমাকে সুন্দর বলছে এবং আমার প্রশংসা করেছে। তো ওনার সামনেও যাওয়ার পরে তিনি একইভাবে আমাকে খুব প্রশংসা করলো, আমাকে বললো যে আপনি দেখতে অনেক সুন্দর। এবং ঠিক সেদিনকার পর থেকে এই মেয়েটার সাথে আমার একটা মিষ্টি প্রেমের সম্পর্ক শুরু হয়ে যায়, এবং এই সম্পর্কটা একটু একটু করে অনেক বড় একটা আকার ধারণ করে। আমার মেয়েটাকে এত ভালো লাগে যে আমি তাকে ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করতে পারি না। আমার প্রতিটা মুহূর্তে
প্রতিটা সেকেন্ডে যেন সে আমার মনের মণিকোঠা রয়ে গেছে। খুব ভালো লাগে, তার সাথে কথা বলতে ভালো লাগে, তার সাথে টাইম স্পেন্ড করতে ভালো লাগে, সব কিছু মিলিয়ে তাকে আমার অনেক বেশি ভালো লাগে। সময়গুলো আলহামদুলিল্লাহ এমন করে ভালোভাবেই সামনের দিকে যাচ্ছে। 1 দিন 2 দিন 3 দিন করতে করতে আমাদের একটা গভীর প্রেমের সম্পর্কে আমি জড়িয়ে পড়ি এবং সম্পর্কের এই সূত্র ধরে একটা সময় আমি চিন্তা করলাম যে আমি তাকে বিয়ে করে ফেলবো। যেহেতু আমার ঘরে কোনো মানুষ নাই, তো সেক্ষেত্রে আমি তাকে বিয়ে করব, বিয়ে করে তাকে আমি আমার ঘরে বউ বানিয়ে রাখবো। এবং আমার ওই সময় একটা বউ খুব প্রয়োজন ছিল। একা একা ঘরে থাকা, টাকা পয়সা আছে কিন্তু ভাই ঘরে যদি বউ না থাকে ওই শান্তিটা না আসে না। টাকার মাঝে সেই শান্তি খুঁজে পাওয়া যায় না, ঘরে বউর মাঝে যে শান্তিটা পাওয়া যায়। এই চিন্তা ভাবনাটা করে আমি তখন করলাম যে আমি বিয়ে করব। আমি তাকে সরাসরি অফার করলাম। এতদিন পর্যন্ত কিন্তু ও জানে না যে আমি কী কাজ করি বা আমার প্রফেশন কী, ওইটা আমি কী করি। আমি তাকে এমনি বললাম যে আমি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করি, বিভিন্ন ধরনের হাঙ্কি ব্যাঙ্কি মিথ্যা থাকে বলছি এবং সে আমার কথাগুলো মোটামুটি সব কথাই বিশ্বাস করছে। ভালোভাবেই চলতেছে। পরে আমি বিয়ের প্রপোজাল দেওয়ার পরেও আমাকে বলে, প্রেম তো আমি নিজের ইচ্ছায় করলাম এবং এখনও করতেছি, আমার কোনো আপত্তি নেই, কিন্তু বিয়েটা আমার পরিবারের ইচ্ছায় হবে। সো তুমি আমার পরিবারের কাছে প্রপোজাল পাঠাইতে পারো। তখন আমি চিন্তা, আমি ঢাকা শহরে একটা ফ্ল্যাটও কিন্তু ওই সময় কিনি। তো আমার প্ল্যানিং হচ্ছে আমি যদি একটা ফ্ল্যাট কিনতে পারছি, আমার কাছে মোটামুটি ভালো টাকাও আছে, ভালো একটা অ্যামাউন্ট আছে। তো সব কিছু মিলে তো আমার সব কিছুই ভালো, খারাপ কোনো কিছুই না। তাহলে সেখানে আমি যদি তাকে বিয়ে করি তাহলে তো তার পরিবার আমার কাছে তাকে বিয়ে দিবেই, না দেওয়ার তো কিছু নাই। আমি তো সর্বদিক থেকে যথেষ্ট পরিমাণে ম্যাচিউরড একজন পার্সন। এই চিন্তা ভাবনাটা করার পরে দেন আমি হচ্ছে তার ফ্যামিলির কাছে বিয়ের প্রপোজাল পাঠাই। বলতে আমার এক পরিচিত বড় ভাই থাকে, উনি আবার আমার এলাকারই একটু লিডার টাইপের, ওনাকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠানোর পরে মেয়ের পরিবার তখন জানতে চায় যে ছেলে কী করে, আমি কী করি ওটা জানতে চায়। তো ভাইকে আমি যেভাবে বুঝিয়ে বলি ভাই ওভাবেই বলে টলার পরে তারা তখন আমি তাদেরকে যে ঠিকানা দেয় বা যেখানে ব্যবসা বাণিজ্য করি একটা ঠিকানা তো দেওয়া লাগে, ওই ঠিকানা দেয়। তারা তখন কী করে ওই ঠিকানা অনুসারে আমার খোঁজখবর নেয় এবং খোঁজখবর নিয়ে তারা তখন জানতে পারে যে আমি যেখানে কাজ করার কথা তাদেরকে বলেছিলাম বা যেটা আমার ব্যবসা প্রতিষ্ঠান, এটা আসলে ভুয়া এবং মিথ্যা, আমি কোনো ব্যবসা করি না। এবং এই জিনিসটা জানতে পারার পরে তারা তখন পরিপূর্ণভাবে পিছনে হাঁটতে শুরু করে। তারা ডিরেক্টলি বলে যে না, তারা তাদের মেয়েকে আমার কাছে বিয়ে দেবে না, আমাকে ডিরেক্টলি মানা করে দেয়। আমি তখন এত পরিমাণের বেকুব হয়ে পড়ি, এত পরিমাণের কষ্ট পাই যে তখন কিন্তু আমি এটাকে অনেক ভালোবেসে ফেলি। মেয়েটাকে এত যে ভালোবাসি, আমি আসলে বলে না বুঝাইতে পারবো না, এত পরিমাণের ভালোবাসি। এখন হঠাৎ করে যখন এটা ব্রেকআপ হয়ে গেল, আমি তো পুরো পাগলের মতো হয়ে যাচ্ছি। আমার খাওয়া দাওয়া ঘুম সব কিছুই বন্ধ। ব্রেকআপ হয়ে গেছে বলতে মেয়ের সাথে কথা চলতেছে, কিন্তু পরিবার তো আর আমার রাজি হচ্ছে না। এইভাবে কয়েকটা দিন কাটলো, কিন্তু যখন মেয়ের পরিবার যখন আমাকে গ্রহণ করলো না, এবং একইভাবে তখন দেখতেছি লুনুও জানি কেমন আমার আমার থেকে দূরে সরে যাচ্ছে, আমার সাথে কথা বলতে চায় না, যেহেতু পরিবার রাজি হইলো না। পরিবার আমার কাছে তাকে বিয়ে দেবে না এবং পরিবার তাকে বুঝাইছে যে ছেলে প্রতারক বাটপার এবং আমার লিগ্যাল কোনো ইনকাম তারা দেখাইতে পারে নাই, আমিও দেখাইতে পারি না, যার জন্য ও আমার কাছ থেকে সরে যাচ্ছে। তখন মন ভাই এতটাই খারাপ হয়ে গেল, কোনো কিছু আর ভালো লাগে না। এই যে লাশ উঠাতে যাব, লাশ উঠানোর জন্য গ্রামে যাব, তখন আর যাইও না। ওই টাকা পয়সা যেটা আছে ওইটাই বসে বসে খাইতেছি, সিগারেট খাই, পথে ঘাটে ঘুমাই। আমার আবার ওই ছন্ন ছাড়া জীবনটা চলে আসছে, যে জীবনটা অনেক আগেই ফেলে আসছিলাম তাদের সাথে থাকা অবস্থায়। তখন তো অভাবের কারণে ছিল, কিন্তু এখন ভালোবাসার কারণে আমার এই জীবনটা আবার আসছে। আমি রাস্তার পাশে ঘুমায় থাকি, এখানে সেখানে ঘুমায় থাকি, আর কোনো কিছুই ভালো লাগে না। যেন পাগল হয়ে গেছি, আর কিচ্ছুই ভালো লাগে না। কান্নাকাটি করি, সব সময় কান্নাকাটি করি, 24টা ঘন্টা খালি কান্নাকাটির মধ্যেই থাকি। এরকম করে সময়গুলো কাটতেছে, ও আমার কাছ থেকে পুরোই দূরে সরে গেছে। তো একদিন ভাবলাম যে জীবনে তো আসলে কোনো কিছুই পাই নাই, না পাইলাম বাবার ভালোবাসা, না পাইলাম মায়ের ভালোবাসা। যে দাদির হাত ধরে বড় হয়েছে সে দাদি আমাকে ছেড়ে চলে গেল। আমি একটা ফুটপাতের ছেলে, আমার পছন্দ করা দরকার ছিল ফুটপাতের কোনো মেয়েকে, কিন্তু আমি কেন এত ভালো একটা ফ্যামিলির মেয়েকে পছন্দ করতে গেলাম? তার পরিবারটাকে আমার কাছে বিয়ে দেবে না। সেদিন মনে অনেক খারাপ লাগলো। আসরের নামাজের আজান দিল, তখন আমি রেল স্টেশনের পাশে বসে আছি, ওরে কল দিলাম যে লুনা, তোমার সাথে আমার একটু কথা আছে, যদি তুমি পারো আমার সাথে একটু দেখা করো, এমন করে বলি। তো আমাকে বলে যে ঠিক আছে। আমি বললাম যে লাস্ট বারের মধ্যে দেখা করো, আর কখনো আমি তোমাকে ডাকবো না, এটাই তোমাকে আমার শেষ ডাক, যদি পারো আমার সাথে একটু এসে তুমি দেখা করে যাও। তো আমাকে বলা আচ্ছা ঠিক আছে আমি আসবো, কোথায় আসো? ওই জায়গায় আসি। তখন জায়গায় ঠিকানা দিলাম, ও তখন আসলো। আসার পরেই আমার সাথে বসে কথা বলতেছে, আমি রেল স্টেশনে বসে আছি। আমি তারা খুবভাবে বুঝাইলাম যে দেখো, আমি বর্তমানে কী করি এটা আমি তোমাকে বলতে পারবো না, তবে আমি তোমাকে আমার অতীত জীবন নিয়ে বলি। আমার অতীত জীবনের সমস্ত ঘটনাগুলো আমি তাকে খুলে বললাম, যে আমার পরিবার সম্বন্ধে সব কিছু। এবং বলার পরে খুব কান্না করলাম, করে তাকে বললাম যে দেখো, জীবনে কখনোই শান্তি পাই নাই এবং একটুখানি সুখ আর শান্তির আশায় আমি মরিচিকার পিছনে দৌড়িয়েছি। তো যেহেতু আজ আমার ভালোবাসার মানুষটা আমার হাতটা ছেড়ে দিল, আমি আজই বুঝতে পারলাম যে আমি আসলে এতিম, আমার দুনিয়াতে কেউ নেই। সুতরাং আমার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তুমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো এবং আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার সাথে এই সম্পর্কটা কন্টিনিউ করতে পারবো না,
আমি তোমার কাছ থেকে চলে যাব এবং আমি এই সম্পর্কটা ব্রেক আপ করবো। মানে তাকে ডিরেক্টলি বলে দিলাম যে আমি এই সম্পর্কের মাঝে আর থাকতে চাই না, এবং তুমি যেহেতু আমাকে ভুলেই গেছো তাহলে চলে যাও, এবং আজকে আমার জীবনটাকে আমি ব্রেক আপ করে দেবো, মানে এখানে মারা যাবো। ডিরেক্টলি তাকে বললাম যে তুমি চলে যাও, এর আসলে আমি মারা যাবো। আমাকে খুবভাবে বোঝাচ্ছে এইসবের কোনো মানে হয় না, তুমি আমার চেয়েও ভালো কাউকে পাবা, ঢাকা শহরে তোমার নিজের একটা ফ্ল্যাট আছে এবং তোমার অনেক টাকা পয়সা আছে, তুমি ভালো একটা মেয়েকে বিয়ে করতে পারবা। ও আমাকে খুব ভালোভাবে বোঝাচ্ছে, কিন্তু আমি আর বুঝতেছি না। আমি রেল স্টেশনে বসে আছি এবং ট্রেন আসলে আমি ট্রেনের নিচে পড়ে মানে দুই টুকরা হয়ে যাবো। আমার টার্গেট হচ্ছে এটা, যে ট্রেন আসবে আমি ট্রেনের নিচে পড়ে মরে যাব। আমি আর কোনো কথাই শুনতে চাই না, বা ওর কোনো মানে চিন্তা ভাবনা, ওর কোনো কথা আমার মাথায় আর আসতেছে না। আমার কথাই একটা, যে ট্রেন আসবে আমি ট্রেনের নিচে পড়ে মরে যাব, এবং তার সাথে আমি আর কোনো রকমের কোনো সম্পর্কের সাথে আমি আর জড়াবো না। ভাই এই পরিকল্পনা করে আমি তখন রেল স্টেশনে বসে আছি, ও যাচ্ছে না। এমন করে যেতে যেতে একটা সময় রেল আসার টাইম হয়ে গেছে। তো পরে আমি রেল স্টেশনের সামনে বসে আছি, আমি যাবোই না, ও আমাকে টানাটানি করতেছে। পরে লাস্ট পর্যন্ত বলছে তুমি কী চাও? বলে আমি চাই তুমি আমাকে আজকে বিয়ে করবো। আমাকে বলে হ্যাঁ আমি তোমাকে আজকে বিয়ে করবো, আর তুমি পাগলামিটা করো না। পরে আমার কথা রাজি হয়, আমি তখন আর রেলের নিচে পড়ি না, আমি তখন তাকে সরাসরি নিয়ে কাজী অফিসে, এবং সেখানে আমি তাকে অনলাইন থেকে তার জন্ম নিবন্ধনের ব্যাপারটা উঠে আমি তাকে ডিরেক্টলি কাজী অফিসে গিয়ে শেষেও আমি তাকে বিয়ে করে ফেলে, এবং আমাকেও বিয়ে করতে রাজি হয়। যাই হোক, দুজনের সম্মতিক্রমে বিয়ে হয়। বিয়ে হওয়ার পর ওর পরিবারকে জানায়, ওর একটা বান্ধবীর গায়ে হলুদ, ও আজকে এখানে যাবে, বাসায় যাবে না, ওটা বলে পরিবারকে বুঝে। এবং সেই রাতেই আমি তার জন্য মোটামুটি শপিং করি, আলহামদুলিল্লাহ আমাদের বাসর হয়ে যায়। এবং বাসর হয়ে যাওয়ার পরে সময়গুলো ভালোভাবেই কাটতেছে, কিন্তু তার পরিবারকে সে জানাইতে পারতেছে না। আমাকে সবসময় বলে যে তুমি কী করো, আমাকে এটা বলো না, যে আমি ওর পরিবারকে বলবো। কিন্তু আমি কী করে তাকে বলবো যে আমি লাশ চুরি করি এবং আমি হচ্ছে একজন লাশ চোর? এটাকে আমি বলতে পারবো? এটা তো বলার কোনো মানে অবকাশ আমার না, আমি কীভাবে বলবো? আমাকে সবসময় বলে তুমি বলো না, আমি তাকে বলতে পারি না। এরকম করে প্রায় 1 বছর মতো আমাদের সংসারটা হয়। দেখা যায় আমি যখন কাজে চলে যাই, 5 দিন 7 দিনের জন্য কাজ করি, আবার আসলে পরে সে আসে আমার সাথে 1 রাত 2 রাত থাকে, থাকার পর আবার চলে যায়, ওর বাসায় থাকে, আমি আমার বাসায় থাকি। এরকম করে প্রায় 1 বছরের মতো আমাদের সম্পর্কটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। অ্যান্ড 1টা বছর পরে আমি মানসিকভাবে অনেকটা মানে বিকারগ্রস্ত হয়ে পড়ি আর কি, যে ও আমাকে বলে যে ওর পরিবার থেকে ওর বিয়ে ঠিক করছে, ওকে বিয়ে দিয়ে দিবে, এবং এভাবে তাকে আর রাখবে না, সে আর এভাবে থাকতে চায় না, সে তার পরিবারের পছন্দে তার পরিবারটাকে যেখানে বিয়ে দেয় এবং সে সেখানে বিয়ে করে ফেলবে, ওরকম করে আমাকে বলতেছে। তো সে আমাকে ডিভোর্স করে দিবে। তখন নাইলে তাকে আমার বলার যে কী করবো না করবো। পরে আমি তাকে বললাম যে দেখো, ওই কথা ঘুরে ফিরে তাকে একটা ইমোশনাল ব্ল্যাকমেল। তো পরে সে আমাকে বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরিবার থেকে পালায় চলে আসবো, তুমি অন্য কোনো শহরে একটা বাসা ঠিক করো। তো তখন আমি তো গাজীপুরের ওইদিকে থাকতাম, তো সেখান থেকে আমি তখন পুনরায় আবারও ঢাকার ওইদিকে চলে আসি। এসে আমি তখন ওইখানে আরেকটা মানে নতুন করে বাসা ভাড়া করে আমার যে ফ্ল্যাট, ওই ফ্ল্যাট না, আরেকটা ফ্ল্যাটে উঠি। তো ওইখানে ওঠার পরে আমি তাকে নিয়ে থাকতেছি, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই থাকতেছি। ওরও মাঝে কোনো সমস্যা নেই, আমার মাঝেও কোনো সমস্যা নেই। ও আমাকে বুঝতেছে, আমি তাকে বুঝতেছি। ওর পরিবারের সাথে তার কোনো যোগাযোগ রাখে না, কোনো কিছু রাখে নাই। তো এরকম করে তখন আমার তো খরচটা বেড়ে গেছে, মানে খরচটা অনেক অংশে বেড়ে গেছে। আমি যেখানে ফ্ল্যাট ভাড়া দিয়েছি ওইখানেও একটা ঝামেলা হয়েছে, আমি ফ্ল্যাট ভাড়াটাও পাচ্ছি না। ওইখানে অনেক কাহিনী আছে, ওইদিকে না যাই। একটা নেতার সাথে ঝামেলা হয়েছিল, ঝামেলার পর আমি আর ওই এলাকাতে ঢুকতে পারি না। তো যাই হোক, আমার ওই ভাড়াটাও তখন আসতেছে না। তো এদিক দিয়ে আমি খুব টেনশনে পড়ে যাই। তো পরে আমি তখন কাজে চলে যাই। ধরেন আমি মানে 5 দিন 7 দিন বা 10 দিনের জন্য আমি তখন বিভিন্ন গ্রাম সাইডে চলে যাই, এবং ওখানে গিয়ে আমি এই ধরনের কাজগুলো করি। তো করে তখন আবার আসার পরে ও তখন আমার সাথে সংসার করছে। মানে প্রতিটা রাতে আমাকে বলে যে তুমি যে 5 দিন 7 দিনের জন্য চলে যাও, তুমি কোথায় যাও, মানে কোন জায়গায় যাও, তুমি কি করো? আমি এগুলো তাকে কোনো কিছুই বলতে পারি না, মানে বলবোটাকে আসলে বলার মতো তো কোনো ভাষা নাই, এবং আমি তাকে কীভাবে কী বলবো। পরে ও আমাকে বলে যে প্লিজ তুমি আমাকে বলো যে তুমি কি করো। মানে যখন ঘরের বউ এভাবে প্রতিটা মুহূর্তে প্যারা দেয়, একদিন ভাই আমি মানে একদম বাধ্য হয়ে তাকে বলেই দিলাম যে দেখো, আসলে যেহেতু তুমি এত করেই শুনতে চাও, তাহলে আমি তোমাকে বলি, আমি আসলে মানে লাশ চুরি করি এবং কঙ্কাল চুরি করি, এটা আমি তাকে বলি। ভাই এটা বলার পরে যেদিনটাকে এই কথা বলছি, এর পরের দিনে সকালবেলা আমি ঘুমে আসি, ও ঘুম থেকে উঠে দেখেছি ও আর নাই। আমি তখন তার নাম্বারে কল দিলাম, ও বলতেছে আমি আমার এক বান্ধবীর বাসায় চলে আসছি, আমি আমার বাসায় চলে যাচ্ছি এবং আমি তোমার সাথে থাকবো না। আবারও সে আগের মতোই অবস্থা। আমি বললাম আমার অপরাধ? ও বলে আমি কোনো লাশ চোরার সাথে সংসার করবো না। তুমি কতটা ভয়ঙ্কর একটা মানুষ যে তুমি রাতের বেলায় কবরস্থানে গিয়ে লাশ চুরি করো এবং সেই কঙ্কাল তুমি বিক্রি করো। ও মাই গড, আমি এরকম একটা মানুষের সাথে আছি, তুমি তো যে কোনো সময় আমাকেও জবাই করাই দিবা, আমার কঙ্কালে বিক্রি করে ফেলবা। আমি তখন বললাম যে লুনা দেখো, ওইটা আমার প্রফেশন এবং ওইটা আমি প্রফেশন হিসাবে করি, যেহেতু আমার আদার্স কোনো ইনকাম নাই, সো তুমি এটা আমাকে বললো না। এবং ও আমাকে বলে যে না 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 না, আমিও তোমার সাথে এই সম্পর্কের সাথে আমি আর থাকতে চাই না, এবং আমি তোমার সাথে, ও আমাকে বলে যে ডিরেক্টলি বলছে আমি আর করবোই না, আমি সংসারই করবো না ডাইরেক্ট। তখন আমি কি করবো, কারণ আমার তো আর কোনো ইনকাম নাই। পরে আমি বাধ্য হয়ে তাকে বলতেছি তুমি কি চাও। আমাকে বলে আমি তোমাকে লাস্ট একটা সুযোগ দিতে চাই, এই সুযোগে তুমি তোমার ওই কঙ্কালের কাজটা পরিপূর্ণভাবে ছেড়ে দিবা, এবং ছেড়ে দিয়ে তুমি যদি আসতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে
করব, আবারও মানে বিয়ে করবো বলতে আবারও সংসার শুরু করব। তুমি আর এই কঙ্কাল টঙ্কাল চুরি করতে পারবে না, তুমি একটা ভালো চাকরি করবা, হোক 5,000 10,000 টাকা বেতন, আমার কোনো সমস্যা নাই, আমরা কষ্ট করে চলবো, কষ্ট করে থাকবো, কিন্তু তুমি আর এই কঙ্কাল টঙ্কাল চুরি করতে পারবে না, এই পথ থেকে তোমাকে পরিপূর্ণভাবে সরে আসতে হবে। লুনার কথা মতো আমি তখন ওরে গ্রহণ করলাম যে ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিলাম, তুমি যেভাবে বলতেছো এভাবেই হবে, অ্যান্ড আমি হচ্ছে আর কঙ্কাল টঙ্কাল চুরি করবো না, এটা আমি ছেড়ে দিব। পরে কিন্তু আমাকে একটু সময় দিতে হবে। কতদিন আমাকে বললাম যে 1 মাস সময় দাও, অ্যান্ড 1 মাস সময়ের ভিতরে আমি এই কাজটা করে ফেলবো। তো 1 মাস ওর বান্ধবীর বাসা থাকবে, আমার কাছে আসবে না। তো আমার তো আরেকটা নোয়াখালীর লোক আছে, তারাও সেটেল করতে হবে, বা আমি যে জিনিসটা একদম ছেড়ে দিয়ে চলে আসবো সেখানেও আমার একটু সময়ের ব্যাপার স্যাপার আছে। তো সব কিছু মিলে আমি তার কাছ থেকে 1 মাসের মতো সময় নিলাম। 1 মাস পর আমি এই কাজটা সম্পূর্ণভাবে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমি তখন আরেকটা নতুন চাকরি নিলাম, একটা হসপিটালে চাকরি নিলাম, ওই ডায়াগনস্টিক সেন্টারে, যেটা আমি কাজ জানি ওরকম একটা চাকরি আমি নিলাম। নিয়ে তারা বললাম যে লুনা তুমি চলে আসো, আমি আর ওই প্রফেশনটার সাথে নাই, আমি তোমার সাথে থাকবো। এই বলার পরে তখন সে আমার সাথে আবার চলে আসলো, মানে তার কথা মতো আমার কাছেও আসলো। আসার পরে আমি তার সাথে ভালোভাবেই চলতেছি, এভাবে চলতেছি, কিন্তু এভাবে অনেক দিন চলার পরে মাঝে মাঝে আমি দেখি যে ফোনে কথা বলে, কার সাথে জানি ফোনে কথা বলে, এবং এই জিনিসটা আমার চোখে পড়ছে। অনেক দিন রাতের বেলায় কল আসলে আমার কাছ থেকে চলে যায়। তো একদিন রাতে আমাকে জিজ্ঞেস করলাম যে লুনা, তোমার মোবাইলে কল আসলে তুমি আমার কাছ থেকে চলে যাও, এবং গিয়ে তুমি কার সাথে কথা বলো, কী কথা বলো, আমাকে একটু বলবা? ও আমাকে বললো আমি আমার বান্ধবীর ভাইয়ের সাথে কথা বলি। তো বান্ধবীকে, ওই যে বান্ধবীর বাসায় আমি যে কঙ্কাল চুরি করে এটা ওকে যেদিন বলছিলাম 1 মাস ধরে যে বান্ধবীর বাসায় ছিল, ওই বান্ধবীর বাসার ভাইয়ের, মানে ওই বাসার ভাইয়ের সাথেও কথা বলে। ভাই তখন তো আমার মনে অনেক সুন্দর হয়ে গেল, কি যে কিরে, একে তো ওই বাসার ভিতরে ও হচ্ছে ওর বান্ধবীর ভাইয়ের সাথে কথা বলে, তার মানে ওই বাসাও 1 মাস ধরে ছিল। 1 মাস ধরে যে ছিল ওই বান্ধবীর ভাইয়ের সাথে ওর কী কী হয়েছে, একই বাসায়, শহরের বাড়িতে একই বাসায় ছিল। তখন তো ভাই আমার মনে আরও সন্দেহ ঢুকে গেছে, মানে সন্দেহ তখন এতভাবে আমাকে ঘেরাও করে বসছে, জি আল্লাহ এগুলো কি, মানে আমি আর তখন কোনোভাবেই নিজেকে ধরে রাখতে পারতেছি না, মানে কন্ট্রোলিংয়ের কোনো সাইডে যেতে পারতেছি না। পরে আমি ভাবতেছিলাম যে ও যে কাজগুলো করতেছে তার মানে হচ্ছে মেবি ওর, মানে ওই বান্ধবীর ভাইয়ের সাথে ওর কোনো অবৈধ সম্পর্ক আছে, এই বলে আমার ভিতর তখন এই সন্দেহটা ঢুকে যায় আর কি, যে ফোন আসলে আমার সামনে থেকে চলে যায়। যদি কোনো রকমের ভয়ভীতি না থাকবে বা কোনো রকমের লুকায়িত কোনো কিছু, তা আমার সামনে কথা বলতে পারে, সিম্পলি সে আমার সাথে বসে, আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে, বসে বসে কথা বলবে, তা তো কোনো সমস্যা নাই। কিন্তু আমার কাছ থেকে লুকিয়ে কেন সে কথা বলে? যেহেতু লুকিয়ে কথা বলে, হিয়ার ইজ সামথিং রং, এখানে কোনো না কোনো একটা কিছু সমস্যা আছে। তো এই জিনিসটা তখন আমাকে খুব মানে কুড়ে করে খাচ্ছে আর কি, আমি আর কোনোভাবেই শান্তি পাইতেছি না। তাহলে কার সাথে কথা বলে, কোন জায়গায় কথা বলে, কী কথা বলে, এই জিনিসগুলো এবার আমাকে প্রতিটা মুহূর্তে প্যারা দিয়ে বেড়াইতেছে, প্রত্যেকটা মুহূর্তে প্যারা দিতেছে। আমি আর ওই জায়গা থেকে সরতে পারতেছি না, নিজের কাছে অনেক খারাপ লাগতেছে, মানে কোনো কিছু আর ভালো লাগতেছে না, যে কী করব না করব কোনো কিছুই বুঝি না, আর তো কোনো কিছু ঠিকও রাখতে পারি না, বা কোনো কিছু ঠিক একটা ভালো ওয়েতে ভালো একটা লাইনেও নিতে পারতেছি না। পরে এরকম করে বেশ কয়েকদিন কাটার পরে এই দুজনের মাঝে সন্দেহ টন্দেহ হলে একদিন দেখি যে আমি রাতে শুয়ে আছি, আমি মানে আমাদের শারীরিক যে সম্পর্কটা ওইটা করার জন্য ও তখন আমাকে ধাক্কা দিয়ে বললাম একটা ফোন আসছে, এটা বলে ও তখন ফোনটা নিয়ে বাথরুমে ঢুকে যায়। ভাই আমি একটা স্বামী 1 ঘন্টার মতো বাথরুমের সামনে দাঁড়ায় আছে, 1 ঘন্টা পর বাথরুম থেকে বের হওয়ার পরে ওর মুখটা খুব কালো, কান্না করতেছে। পরে আমি বুঝলাম যে ফোনে কথা বলছে, এবং ফোনে কথা বলতে বলতে ওর ওই যার সাথে কথা বলে তার সাথে কথা বলে তার মন খারাপ হয়ে গেছে। আমি বললাম তুমি কার সাথে কথা বলতেছিলা? এটা বলে ও কিচ্ছু বলে না, মানে আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে, যে ইডিয়েট জানোয়ার, এই মানে খারাপ ব্যবহার। এবার আমারও খুব রাগ হয়, মানে এতদিন আর সহ্য করছে, বাট এখন কেন জানি হঠাৎ করে ভাই ধৈর্যের বানটা ভেঙে গেছে, আমি নিজেকে ধরে রাখতে পারিনি। না রেগে বেড়ে আমি আমার বেল্ট ছিল, প্যান্টের বেল্টগুলো তাকে পিটাইছি, এতভাবেই পিটাইছি বলার মতো না। এইভাবে পিটানোর পরে ও তখন কী করছে, এখান থেকে রাগ করে চলে গেছে, মানে আমার এখান থেকে রাগ করে ওই দিনে এর পরের দিনও চলে গেছে। তো চলে গেছে ওর বাপের বাড়িতে চলে গেছে, গিয়ে আমার নামে মামলা দিয়ে দিছে, নারী নির্যাতন একটা মামলা করে দিছে, এবং সাথে আমি তারা যে বিয়ে করছে কাবিনের টাকার জন্য সে আমাকে প্রেশার দিছে, এবার মানে ডিভোর্স করে দিয়েছে আর কি, সোজা কথা যেটা। পরে আমি কি করলাম, বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়ে আমি তার যে কাবিনের টাকাটা পরিশোধ করে দিয়ে দিলাম। কাবিনের টাকা পরিশোধ করে দেওয়ার পরে ও তখন করলো কি, অ্যাট এ টাইম গিয়ে ওই যে ছেলেটার সাথে কথা বলতো, ওর বান্ধবীর ভাই, বান্ধবীর বড় ভাই, ওই বান্ধবীর বড় ভাইকে বিয়ে করে ফেলছে। বান্ধবীর বড় ভাইকে বিয়ে করছে, এবং ওই বড় ভাইয়ের সাথে ও তখন হ্যাপি আছে, মানে সুখে আছে। আমার তখন আর সহ্য হয় না, কিরে আমি তাকে এত ভালোবাসলাম, তা আমি তাকে ভোলার জন্য বিভিন্ন খারাপ মেয়েদের কাছে যাইতাম, অনেকভাবেই সম্পর্ক করতাম, বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক করতাম, অনেক কিছু করতাম, কিন্তু কোনোভাবেই ভাই আমি আর নিজেরে ধরে রাখতে পারতেছি না। আমি আমার নিজেকে কন্ট্রোলে, মানে আমি আমার নিজেকে নিজে কন্ট্রোলে করতে পারি না। তাকে ছাড়া আমার পড়াশোনা, মানে আমার খাওয়া দাওয়া সব কিছুই বন্ধ। আমি যে বাড়িতে তার বিয়ে হয়েছে ওর বান্ধবীর বাসার সামনে গিয়ে দাঁড়ায় থাকতাম, রাতের পর রাত, দিনের পর দিন ওইখানে দাঁড়িয়ে থাকতাম, কান্নাকাটি করতাম, যে তাকে এত ভালোবাসি আমাকে ছেড়ে ও চলে গেছে, কেন যাবে, আমার অপরাধটা কোথায় ছিল, খুবভাবে কান্নাকাটি করি। তো নোয়াখালীর যে ভাইটা ছিল ও তখন আমার সাথে আবার ফোনে কথাবার্তা বলে, যোগাযোগ করে আমাকে বলে, ভাই আমরা আগের যে লাইনে ছিলাম, আপনি আগের লাইনে চলেন, আমরা লাস্ট টাস আনবো, লাস্ট টাস চুরি করবো, এটাই আমরা করবো, সুতরাং এই লাইনটা আপনি বাদ দেন।
মানে এই লাইনের সাথে আপনি আর জড়াইয়েন না। তো আমি বললাম যে ঠিক আছে, মানে আমি এই লাইনটা আর করবো না, এটা মানে আমি ওই সাথে আর থাকবো না। আমি আবারও পুনরায় ওই লাশের ধান্দাই শুরু করি। লাশের জন্য এখানে ওইখানে বিভিন্ন জায়গায় যাইতেছি, এরকম করে বিভিন্ন জায়গায় শুরু করতেছি। এমন করে রংপুরে আমাদের কিন্তু বিভিন্ন সাইডে লোক ছিল, আমরা প্রতিটা থানায় আমাদের নিজেদের লোক ছিল, যে আমরা ওইখানে লোক হায়ার করে রাখতাম। আমাদেরকে ইনফরমেশন দিত যে অমুক জায়গায় লোক মারা গেছে। তখন কিন্তু আমি আবার মানে শুধুমাত্র কঙ্কাল আনতাম না, মানে মানুষ মারা গেছে কয়েকদিন 2-1 দিন হয়েছে ওই লাশ আমি নিয়ে আসতাম, কারণ সেখানে কিন্তু নতুন লাশের ভিতরে অনেক জিনিস পাওয়া যায়, যেমন হচ্ছে লিভার বা কিডনি, চোখ, এরকম অনেক কিছুই পাওয়া যায়। ওগুলো কিন্তু আবার ভালো টাকায় বিক্রি করা যায়, কঙ্কালের চেয়ে ওগুলো আর ভালো দাম পাওয়া যায়। তো যার জন্য আমি আমার সাথে আরও 2জন লোক নিলাম, নিয়ে 3জন মিলে 4জন টোটাল, আমরা 4জন মিলে তখন আমি ওই কাজের সাথে পরিপূর্ণভাবে জড়িত, যে কোথায় কোন জায়গায় কোন লাশ পাওয়া যাচ্ছে বা কোন লাশ কী হচ্ছে না হচ্ছে ওইগুলোর ভিতরে আমার তখন মানে জীবিত, মানে যেটা মারা গেছে কয়েকদিন হয়েছে ওইরকম লাশ আমি তখন খুঁজতেছিলাম। যাই হোক, ওরকম ইনফরমেশন দিয়ে দিতে ভাই রংপুরের দিকে একটা লাশের সন্ধান আমার কাছে আসে, যে ওইটা রিসেন্ট মারা গেছে এবং মানে আত্মহত্যা করে মারা গেছে, ওরকম একটা ঘটনা আমাকে একটা লাশের সন্ধান দেয়। তো আমি তখন আমার এই লোকটাকে নিয়ে ওই জায়গায় চলে গেছে এবং আমাকে বললো যে কবরস্থানটাও দূরে আছে এলাকা থেকে, খুব নিরিবিলি জায়গা, ওইখানে কাজও করা যাবে নীরবে। তো আমরা কিন্তু আবার লাশটাকে উঠানোর পরে কবরটা ঠিক যেমন ছিল, মানে বুঝার কোনো উপায় নেই, কেউই বুঝবে না, কবরটা যারা আছে তারা কেউই বুঝবে না যে কবরের ভিতরে যে লাশটা নাই, এটা বুঝার কোনো উপায় কিন্তু আমরা রাখতাম না। কবরটাকে আবার সেম এমনভাবে হচ্ছে সুন্দর করে, এরকমও হইতো যে আমরা এক্সট্রা ঘাস কেটে আনতাম, কেটে এনে মানে নিচ থেকে কেটে এনে কবরের উপরে ঘাস বিছিয়ে দিতাম সুন্দর করে, যাতে ভিতরে যে লাশ নাই এটা যাতে কেউ বুঝতে না পারে। আবার এরকমও করতাম যে সাইডে দিয়ে গর্ত করতাম, সাইডে দিয়ে গর্ত করে তারপর আবার ভিতরের দিকে ঢুকতাম, যাতে বুঝা কবরের উপরে কোনো আঘাত না আসে, এমন করে নিয়ে যেতাম। কারণ যদি 1-2টা লাশ আমরা চুরি করি, এটা যদি খবরও হয়ে যায় তাহলে তো সবাই লাশ পাহারা দিতে শুরু করবে, এবং পাহারা দিতে দিতে তো আমরা লাশ চুরি করতে পারবো না। সেই সূত্র ধরে এবার আমি কী করলাম, ওই রংপুরের লাশটাকে চুরি করার জন্য গেলাম। কিন্তু ভাই যখনই কবর থেকে লাশটা ওরা উঠে উপরে আনলো, ভাই মুখটা উঠানোর সাথে সাথে আমি দেখতেছি যে এটা যেন আমার ভালোবাসার মানুষ, যাকে আমি বিয়ে করেছিলাম, একেবারে অবিকল দেখতে আমার লুনার মতো চেহারাটা। এবং শুনেছিলাম যে মেয়েটা নাকি প্রেমে ছেঁকা খাইছিল, খাওয়ার পরে ফাঁসি দিয়ে মারা গেছে। যাকে বিয়ে করে মানে যে ছেলের সাথে সম্পর্ক ছিল ওই ছেলে নাকি অন্য একটা বিয়ে করে ফেলে না কি হয়, সেখানে মেয়েটা আত্মহত্যা করে মারা যায়। এবার আমার ভিতরে এত খারাপ লাগে, এত কষ্ট কাজ করে যে কী ব্যাপার, মানে মেয়েটাকে দেখে আমার খুব ভালো লাগে। আমি তো আবার ডাক্তারের ট্রিটমেন্ট জানি যে কীভাবে হচ্ছে লাশ না পচায়, এরকম আমি সাথে সাথে লাশটা না পচার জন্য একটা মেডিসিন দিয়ে দিই। মেডিসিন দিয়ে আমি লাশটাকে তখন আমাদের রুমে নিয়ে যাই, ওই জায়গার ভিতরে আমাদের রুম ছিল, রুমের ভিতর নিয়ে আমি পরের দিনে হচ্ছে মানে ওটা তার কিন্তু গন্ধ বের হবে না, যখনই উপরের ভিতরে আপনি ওই পানিটা দিয়ে দেবেন, মেডিসিনটা দিয়ে দেবেন, এটার মধ্যে আর কোনো গন্ধ বেরোবে না, এটা পচবেও না। সেখানে আমি কী করি, একটা বক্স তৈরি করি, একটা বক্স আনি এবং বক্সটা এনে সেই বক্সের ভিতরে আমি তখন এই লাশটাকে রাখি। লাশটাকে বক্সের ভিতরে রেখে আমি তখন এটাকে খুব সুন্দর করে ঢাকনা দিয়ে দিই, যাতে লাশটা নষ্ট না হয়। আমাকে ওরা সবাই বলতেছে যে ভাই কী ব্যাপার, আপনি এই লাশটাকে এরকম করে নিচ্ছেন কেন, বা বাকি লাশটা আমরা ওরকম করে নিতাম না, এটাকে আমি খুব যত্ন করে নিতেছি, এটাকে যত্ন করে। এবং ওখান থেকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে তখন আমার ঢাকার যে বাসা থেকে ওই বাসা আমি তখন লাশটাকে আনি। এনে ডাক্তারের প্রত্যেকটা ফর্মুলা আমার জানা আছে, কীভাবে লাশ রাখলে এটা পচবে না। আমি লাস্টটা আনার পরে আমার ভিতরে জানি আমি সেই লুনাকে ফিরে পাই, যাকে আমি এত ভালোবাসতাম, যার জন্য আমি প্রচুর পরিমাণ পাগলামি করেছি, তাকে যেন আমি এই লাশটার মধ্যে ফিরে পাই। এবং সেখানে আমি এই লাশটার সাথে বিভিন্ন ধরনের সম্পর্ক পর্যন্ত শুরু করতাম। মানে এটা আসলে বলার অবকাশ রাখে না, বা আমি বলতেও চাই না, এমন কিছু কাজ আমি লাশটার সাথে করতাম। এটা আমি ঘরের ভিতরে রাখতাম, যখন যেভাবে মন সেভাবে আদর করতাম ওভাবে রাখতাম, কিন্তু কাউকে বুঝতে দিতাম না। আর আমার ফ্ল্যাটের মধ্যে বাইরে কোনো লোকও আসতো না, সবসময় তালা মারা থাকতো, যেহেতু আমি এই ধরনের কাজ করি। কারণ আমার রুমের বিভিন্ন জায়গায় কঙ্কাল পড়ে থাকতো, বিভিন্ন মানুষের লাশ পড়ে থাকতো, এটা ওইটা পড়ে থাকতো, এই জন্য আমার রুমের ভিতরে কোনো লোক এলাও না। তো এই লাশটাকে আমি ওভাবে রাখি, প্রায় অনেকগুলো মাস ধরে এই লাশটা আমার সাথে থাকে, এবং মাস না বছর ধরে আমি লাশটাকে ওখানে রাখি। রাখার পরে এবার বিভিন্ন জায়গায় যখন আমি যাইতাম, এই যে একটা মৃত মানুষের সাথে অবৈধ সম্পর্কের যে জিনিসটা আমি করতাম, এটা করতে করতে আমার ভিতরে তখন কেমন জানি একটা ভালো লাগা কাজ করতে শুরু হয়, মানে লাশের সাথে এই ধরনের কাজগুলো করার। সর্বশেষ আমি যখন বিভিন্ন জায়গায় লাশ চুরি করতে যাইতাম, সেখানে আমি যখন যুবতী মেয়ে পাইতাম, মানে যুবতী দেখতাম, আমি তার সাথে মানে যুবতী বলতে লাশ পচে নাই এখনও, মোটামুটি ভালো আছে, বা দেখতে শুনতে চেহারা টেহারা ভালো, আমি ওই কবরস্থানের পাশে এই ধরনের কাজে লিপ্ত হয়ে যেতাম। মানে ওই জিনিসটা আমাকে এমনভাবে অ্যাডিকটিভ করে বসে, এমনভাবে আমার সাথে খারাপভাবে আমার উপরে এই জিনিসটা আক্রমণ করে বসে। এরকম করতে করতে 1 দিন 2 দিন না, দীর্ঘ প্রায় 5 বছরের মতো আমি খারাপ কাজের সাথে লিপ্ত থাকি। এবং আমার ঘরের ভিতরে যে লাশটা ছিল সেটাকে আমি একইভাবে রাখি। এটা অবশ্য 2 বছর পরে এটা আর মানে সম্ভব হয় না আর কি কোনো রকমের ইউজ করা, যার জন্য আমি এটাকে মাটি দিয়ে ফেলি। আমার ঘরে যে লাশটা ছিল ওটা মাটি দিয়ে ফেলি, এবং কবরস্থানের বিভিন্ন লাশগুলোর সাথে আমি তখন এই ধরনের কাজগুলোয় অবৈধ সম্পর্কের সাথে জড়িত হয়ে পড়ি। এবং সেখানে আমি বিভিন্ন ধরনের হসপিটালে
বিশেষ করে ঢাকা মেডিকেল সহ অনেক জায়গায় অনেক ড্রোনদের সাথে আমার ভালো সম্পর্ক থাকে। ড্রোনদের সাথে যারা এই ধরনের কাজ করে, লাশ টাশ কাটে, ওদের সাথে আমার কন্ট্রাক্ট থাকে। ওরা আমাকে ফোন করে এবং সেখানে গিয়ে আমি এই কাজটা করি এবং বেশি অঙ্কের টাকা দিই। আমার কাছে জীবিত মানুষের চেয়েও মৃত মানুষের সাথে সম্পর্কটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতো। আমি সেটাই করতাম এবং একটা সময় আমি খুবভাবে এটার প্রতি অ্যাডিকটিভ হয়ে পড়ি। এত যে অ্যাডিকটিভ হই, আমার কোনো জীবিত মানুষকে ভালো লাগে না এবং মৃত মানুষের লাশ পাইলে আমি যেন পাগল হয়ে পড়ি। মানে এটার প্রতি আমার একটা এমন ধরনের একটা কাজ শুরু হয়েছে, আমি আর কিছু বুঝতেই পারি না। এমন করতে করতে আমি তখন নেশাও করি এবং এই কাজটাও করি, নেশাও করি, এই কাজটাও করি। এরকম করে করে প্রায় আমার জীবন থেকে 5টা বছর কেটে যায়। এই 5 বছরে নাওয়া, খাওয়া দাওয়া, ঘুম কোনো কিছু আমার আর ভিতরে থাকে না। না থাকার পরে এরকম করে চলতে যেতে হঠাৎ করে আমার পেটের বাম সাইডের নিচের অংশ কেমন জানি ব্যথা শুরু করে, মানে মারাত্মক ধরনের ব্যথা করে এবং এত যে ব্যথা হয় বুঝতে পারি না। আমি তখন ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তারের কাছে যাই এবং যাওয়ার পরে ডাক্তার আমাকে বলে যে আমার ভিতরে এমন একটা রোগ হয়েছে যে রোগের নামটা আমি আমার মুখ থেকে প্রচার করতে পারতেছি না। এই রোগটা আমার হয়েছে এবং ওই রোগের কারণে আমি আর বাঁচবো না। তখন সব কিছু ছেড়ে আমি তখন চিন্তা করলাম যে কী করা যায়। আমি তখন একদম লাস্ট পর্যায়ে আমার এই দাদির খবরের কাছে গিয়ে কান্নাকাটি করেছি, দাদি আমার ভুল হয়েছে, আমি আসলে ক্ষমা চাওয়ার কোনো মুখ আমার কাছে নাই, আমি ক্ষমা চাই তোমার মাধ্যমে, আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়। তাই আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করি, দিনের পথে কাজ করতে শুরু করি, মানে ভালোভাবে থাকতে শুরু করি, কিন্তু কোনোভাবে আমি আর ভালোর কোনো লাইনে আসতে পারি না। এরকম করে চলতে চলতে আমার একটা শরীরের একটা অঙ্গ, আমার একটা পা এবং একটা হাত, এই 2টা সাইড একদম অফ হয়ে যায়, মানে পরিপূর্ণভাবে নষ্ট হয়ে যায়। আমি আর কোনোভাবে এই 2টা সাইড নাড়াইতে পারি না। পরিশেষে আমি চিন্তা করতেছি, বিদেশে পর্যন্ত গিয়েছিলাম, সিঙ্গাপুরেও যাই ট্রিটমেন্টের জন্য, বাট সেখান থেকেও আমি আসলে ভালো হয়ে আসতে পারি না, আমার এই রোগটা থেকে যায় এবং ডাক্তারের পরামর্শ মতো আমার পুরো শরীরটা এভাবে একটা সময় অপেশ হয়ে যাবে এবং আমি খুব রিসেন্ট মারা যাব। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি এখন।